৭ বছর পর বাড়ি ফিরছে চৌধুরী বাড়ির ৩ ছেলে, শুভ্র চৌধুরী, অয়ন চৌধুরী, নিলয় চৌধুরী। বাড়ি ফিরছে বলে ভুল হবে, পড়াশোনা শেষ করে বিদেশ থেকে দেশে ফিরছে ৩ ভাই। চৌধুরী বাড়িতে আজ খুশির আমেজ, সবাই খুশিতে আজ আত্মহারা। নাতি আসার খুশিতে নাতিদের পছন্দের রান্না করছে হেনা বেগম। সে আজ ভীষণ খুশি, আজ এত বছর পর তার 3 নাতি দেশে ফিরছেন। তার খুশি দেখে কে? মনে মনে হেনা বেগম বলেন, আজ যদি বড় বৌমা থাকতো কতই না ভালো হতো বলে দীর্ঘশ্বাস পেলেন। রান্না শেষ করে সিঁড়ি বেয়ে চলে আসেন উপরে একটা রুমে। কোনো কিছু না ভেবে রুমের ভিতরে চলে যান। বিছানার উপর পেটে বালিশ চেপে শুয়ে আছে এক রমণী। হাত খোপা করা, চুলগুলো খুলে এলোমেলো হয়ে আছে, মুখ শুকনো, চেহারা ফ্যাকাশে। তারপর মনে হচ্ছে জান্নাতের কোনো অপ্সরা শুয়েছে। হেনা বেগম এই রূপ দেখে ভয় হয় ভীষণ। এই মেয়ের রূপ তার জীবনে কাল না হয়, তার মেয়ের ভাগ্যর মতো যেন এই মেয়ের ভাগ্য না হয়। এই রূপ তার মেয়ের জীবনে কাল হয়েছিল। রূপ গুণ কিছু না দিয়ে দিন শেষে হেরে যায় ভাগ্যের কাছে। দীর্ঘশ্বাস ফেলে হেনা বেগম। সারা রাত পেটের ব্যথার জন্য ঘুমাতে পারেনি রোদ। ফজরের আগে ঘুমিয়েছে। আস্তে করে ডাকে হেনা বেগম, রোদ, রোদ, এই রোদ, ওঠ, অনেক বেলা হয়ে গেছে। পিট পিট করে চোখ খুলে তাকায় রোদ। হেনা বেগম বলে, পেটে ব্যথা কমেছে এখন? আগের থেকে অনেকটাই কমেছে নানু। আচ্ছা, ফ্রেশ হয়ে হায়, এখন 10টা 30 বেজে গেছে। নানু, এত বেলা হয়ে গেছে, তুমি আমাকে ডাকুনি কেন? কত কাজ আছে বাড়িতে, সেগুলো করতে হবে। কথাগুলো বলে রুম থেকে বের হতে যাবে, তখনই হেনা বেগম বলে, রোদ দাঁড়াও। রোদ প্রশ্নসূচক চাহনিতে তাকে বলে, নানু, বাড়িতে আজকে অনেক কাজ, আমি চাই না আমার জন্য এই বাড়িতে কোনো ঝামেলা হোক। হেনা বেগম বলে, তুমি আজকে রুম থেকে কোথাও বের হবে না, রুমের ভিতরে থাকবে। আর তোমার কোনো কাজ করতে হবে না, সময় মতো খাবার আমি রুমে পাঠিয়ে দেবো। রোদ অবাক হয়ে বলল, কেন দাদি? হেনা বেগম বিরক্ত হয়ে বলল, মুখের উপর প্রশ্ন করা আমার পছন্দ নয়। তারপর বলি, শোনো, শুভ্র দেশে আসছে, আর যদি তোমাকে এই বাড়িতে দেখে তো তুলকালাম করবে। শুভ্রর কথা শুনে মনের মধ্যে ছ্যাদ করে ওঠে। হেনা বেগম এই কথা বলে রুম থেকে চলে যান। সকাল 11টা 23 মিনিট। এয়ারপোর্টে দাঁড়িয়েছে 3 ভাই। আরাফ চৌধুরী শুভ্রের বাবা, আরিফ চৌধুরী অয়নের বাবা, আর আকরাম চৌধুরী নিলয়ের বাবা। ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর গ্লাসের দরজা ধীরে ধীরে খুলে গেল। হাজারো মানুষের ভিড়ের মাঝে যেন মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। প্রথমে বেরিয়ে এলেন শুভ্র চৌধুরী। গাঢ় কালো শার্টে মোড়া, সানগ্লাসে ঢাকা, ঠান্ডা দৃষ্টি, লম্বা দেহ, শক্ত গড়ন, ঠোঁটে কোণে হাসি নেই। তার প্রতিটি পদক্ষেপ যেন চারপাশে কাঁপন ধরেছে। তার স্পষ্ট গভীরতা, যেন এই পৃথিবী তাকে ভয় পেয়েছে। তার কিছুটা পিছনে হাঁটছে অয়ন চৌধুরী। তার পরনে নীল শার্ট, কাঁধে ব্যাগ, চোখে গভীরতা, ঠোঁটে মৃদু এক রহস্যময় হাসি, যেন সব কিছু খুব ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করে। গম্ভীর বড় ভাইয়ের ছায়া থেকে অয়নের আলাদা একটা আকর্ষণ আছে। সবশেষে নিলয় চৌধুরী, ডেনিম জ্যাকেট, হুডি মাথা দিয়ে, চুল এলোমেলো করে রাখা, হাসলে টুক করে ডিম্পল পড়ে গেল। চঞ্চল ভঙ্গিতে হাত নেড়ে সবার দিকে তাকায়, মনে হয় যেন এয়ারপোর্ট তার নিজের স্টেজ। 3জন একসাথে বেরিয়ে এসে আরাফ চৌধুরী শুভ্রকে জড়িয়ে ধরতে আসলে শুভ্র পাশ কাটিয়ে চলে যায়। শুভ্রর বাবার চোখের পানি চিকচিক করছে। অয়ন এসে চাচাকে জড়িয়ে ধরে আর আস্তে করে বলে, শুভ্র এখনও রেগে আছে চাচাজান, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুমি কষ্ট পেও না। অয়ন, নিলয় সবার সাথে কুশল বিনিময় করে, কিন্তু শুভ্র কারোর সাথে কোনো কথা বলে না। সবাই এসে গাড়িতে বসে। গাড়িতে সবাই চুপচাপ। চৌধুরী ভিলা, কালো রঙের ঝকঝকে প্রাইভেট কারটি এসে থামল চৌধুরীর বাড়ির বিশাল লোহার গেটের সামনে। দুই পাশে সবুজ গাছের সারি, আর মাঝ বরাবর পাকা রাস্তা ধরে গাড়ি ঢুকলো ভেতরে। চৌধুরী বাড়ির 3 তলা বিশিষ্ট সেই প্রাচীর অথচ রাজকীয় স্থাপনা, যার প্রতিটি দেওয়াল যেন শানের ছাপ। প্রথম তলায় বিস্তৃত বারান্দা সাদা পিলারের মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ভেতরে প্রবেশ করতে চোখে পড়ে প্রশস্ত ড্রয়িং রুম, ঝাড়বাতি ঝলক, নরম সোফা আর পুরনো দিনের ছবি সাজানো। এক পাশে কাঠের আলমারি, তার উপর রাখা পিতলের শোপিসগুলো যেন বাড়ির ঐতিহ্যের সাক্ষী।
গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকে যায় শুভ্র। দরজার সামনে দাঁড়িয়েছে হেনা বেগম, হাসি বেগম আর অয়নের আম্মু, আর মীরা বেগম নিলয়ের আম্মু। নীরা অয়নের বোন, অহনা আর টিনা নিলয়ের বোন। আর তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়েছে বাড়ির সব সার্ভেন্ট। শুভ্র দাদির সামনে এসে তাকে সালাম করলো, তারপর জড়িয়ে ধরে বলে, তারপর কিছু না বলে নিজের রুমে চলে যান। দীর্ঘশ্বাস ফেলেন হেনা বেগম। আর এইদিকে এসে সবার সাথে কুশল বিনিময় করলো। নিলয়ের কথা জিজ্ঞাসা করতে সবাই অয়ন বলে, আমার পিছন পিছন তো আসলো। আর এদিকে নিলয় ফেসবুকে লাইভে দেখাচ্ছে তাদের বাড়ির ঘুরে ঘুরে আশেপাশে। লাইভ দেখাতে দেখাতে হঠাৎ পা পিছলে কাদার ভিতরে পড়ে যায়। অয়ন নিলয়কে আসতে না দেখে এদিকে আসছিল, কিন্তু এসে দেখে কাদার উপরে পড়ে গেছে, পুরো গায়ে কাদা মেখে একাকার। নিজের হাসি আটকে রাখতে না পারে হো হো করে হেসে ওঠে অয়ন। নিলয় পড়ে যাওয়াতে ফোনটা হাত থেকে পড়ে নিচে। অয়ন ফোন হাতে নিয়ে দেখে এখনও লাইভ চলছে, তাড়াতাড়ি ব্যাক ক্যামেরা দিয়ে বলল, সো গাইস, আপনাদের প্রাণ প্রিয় ক্রাশের অবস্থা দেখুন। বাড়িতে আসার খুশিতে সে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। নিলয় তাড়াতাড়ি এসে ফোনটা কেড়ে নেয়, তারপর লাইভ কেটে দেয়। হে ব্রো, আমার আর মান সম্মান রাখলে না। হাসি থামিয়ে অয়ন বলে, বাড়িতে এসে সবার সাথে দেখা না করে লাইভ করছিস, তাই উপরে আল্লাহ অভিশাপ দিচ্ছি, তাই তোর এই অবস্থা। আর এই দেখ ভাবে কাদায় গড়াগড়ি খাওয়া দেখে ভালোই করছিস, তোর আইডি ভিউ বাড়বে। নিলয় মুখ কালো হয়ে যায়, বাড়ির দিকে হাঁটা দেয়। অয়ন বলে, রাগ করিস না, আমি জাস্ট মজা করছি, চল বাসার ভিতরে চল। রাত 12:30। বাসার ছাদের এক কোনায় দাঁড়িয়েছে রোদ। সারাদিন সে রুম থেকে 1 মিনিটের জন্য বের হয়নি, রুমেই ছিল। খাবারটা রুমে দিয়ে গেছে তার নানু, তাই সবাই ঘুমাতে চুপি চুপি ছাদে এসেছে। রোদ অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে থাকে। তারপর আনমনে বলে ওঠে, আচ্ছা কতদিন এইভাবে লুকিয়ে রাখতে হবে ওই লোকের কাছ থেকে? আমার জীবনটা কেন এমন হলো? আম্মু আব্বু এই নিষ্ঠুর পৃথিবীতে কেন আমায় একা রেখে চলে গেল? আমাকে কেন নিয়ে গেল না তোমাদের সাথে? এই পৃথিবীর বড়ই নিষ্ঠুর, কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না, কেউ না। আমাকে কেউ ভালোবাসে না তোমাদের মতো করে। আমার জীবনটা একটা অভিশাপ হয়ে গেছে জানো, আর বাঁচতে ইচ্ছে করে না আমার। বলে ফুঁপিয়ে কেঁদে ওঠে রোদ। গভীর রাতে কান্নার শব্দ চারদিকে ঝিম মেরে ওঠে। হঠাৎ রোদ কেন জানি মনে হচ্ছে তার পাশে কেউ একজন আছে। রোদ পিছন ফিরে তাকায়, তখন ছাদের দরজার সামনে থেকে একটা ছায়া সরে যায়। রোদ কিছুটা ভয় পায়, ভয়ে ঢোক গেলে, তারপর আস্তে করে ছাদের দরজার পাশে আসে, কিন্তু কেউ নেই। ভয়ে ভয়ে নিচে নেমে যায়, রুমে গিয়ে শুয়ে পড়ে। সকাল 8:30। ঠাস ঠাস করে থাপ্পড় পড়ে রোদের গালে। থাপ্পড়টা একটু জোরে পড়ে, ঠোঁট কেটে রক্ত পড়ছে, গালে 5 আঙুলের ছাপ পড়ে গেছে। টলমল চোখে নিচের দিকে তাকিয়েছে রোদ। হাসি বেগম বলে ওঠে, অপয়া, অলক্ষী একটা মেয়ে, কোনো কাজ ঠিক করে করতে পারে না। রাগান্বিত হয়ে বলে, যা, বাথরুমে কতগুলো ময়লা কাপড় রাখা আছে, হাতে কেচে সুন্দর করে পরিষ্কার করে ছাদে শুকাতে দিয়ে আয়। মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিয়ে আস্তে করে চলে যায় রোদ। এই বাড়িতে মার খাওয়াটা, এটা হচ্ছে তার প্রতিদিনের একটা রুটিন। কোনো কাজে ভুল হলে তাকে মার খেতে হবে। সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস রোদ এর, তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছে। রুমের বাইরে যাওয়া বারণ। রুমের মধ্যে বসে বই পড়ছিল। হঠাৎ মেজমাম্মি এসে বলল, তার নবজাতি সারাদিন কি বসে বসে কাটানোর প্ল্যান করছে নাকি? রাজরানীর মতো এই বাড়িতে বসে বসে খাওয়া চলবে না। তাড়াতাড়ি রান্নাঘরে আসেন আর বাসার কাজগুলো করেন। আস্তে করে বিছানা থেকে নেমে মাথায় ভালো করে ওড়নাটা টেনে রুমের বাইরে বেরিয়ে আসে। রান্নাঘরে কাজ করার সময় ভুলবশত হাত থেকে চায়ের কাপ পড়ে যায়, আর যার কারণে হাসি বেগম থাপ্পড় মারে। প্রায় 2 ঘন্টা পর কাপড় ধুয়ে বালতি করে ছাদে নিয়ে উঠেছে রোদ। কোমরে ওড়না বাঁধা, চুলগুলো কোমর অবধি বেনি করে ছাড়া, দেখতে ভালোই লাগছে। জামা কাপড় শুকাতে দিয়ে রোদ যেতে যাবে, পেছন থেকে কারো ডাক আসে, এই মেয়ে শোনো। কোনো পুরুষালী কণ্ঠ পেয়ে ভয়ে কেঁপে ওঠে রোদ। ভয়ে ভয়ে পিছন ফিরে তাকায়। অয়ন ছাদের এক কোণে দাঁড়িয়েছে। রোদকে এইভাবে ভয়ে ভয়ে তাকাতে দেখে অয়ন বলে, ভয় পাবার কিছু নেই রোদ, আমি অয়ন, এদিকে আসো।
রোদ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আস্তে করে সামনের দিকে এগিয়ে যায়। অয়ন বলে, রোদ কেমন আছো? কালকে আসলাম আর সারাদিন রাতে কোথাও তোমাকে দেখলাম না, কোথায় ছিলে? রোদ আমতা আমতা করে বলে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অয়ন ভাই। আসলে আমার শরীর ভালো ছিল না, তাই রুমে ছিলাম। অয়ন ভাই? অয়ন বলে, দিলে তো মনটা ভেঙে ভাইয়ে রেখে। চমকে থাকায় রোদ। অয়ন হেসে বলে, তোমার মতো এক সুন্দরী মেয়ে যদি ভাইয়া ডাকে তাহলে তো কচু গাছের সাথে গলায় দড়ি দিতে মন চায়। লজ্জায় মাথা নিচু করে ফেলে রোদ। অয়ন মনে মনে বলে, আসলে মেয়েটা অসম্ভব সুন্দর। শুধু সুন্দর নয়, মারাত্মক সুন্দর। পুরো চেহারা যেন মায়াতে ভরপুর। হঠাৎ করে অয়ন খেয়াল করলে রোদের গালে লাল দাগ হয়ে গেছে। ভুরু কুচকে অয়ন জিজ্ঞাসা করে, রোদ কি হয়েছে তোমার গালে এইভাবে লাল দাগ হয়ে গেছে কেন? রোদ কিছুটা চমকে যায়, তারপর বলে, তেমন কিছু না ভাইয়া, অ্যালার্জির কারণে হয়তো এইভাবে লাল হয়ে গেছে। বলে রোদ মাথায় ওড়না দিয়ে গাল ঢেকে দেয়। অয়ন আর কিছু বলতে যাবে তার আগে নিলয় এসে, ব্রো কি করছো এখানে? আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে হয়রান। নিলয় হঠাৎ রোদের দিকে চোখ পড়তে হাসি দিয়ে বলে, রে এই আমাদের ছোট রোদ না কত বড় হয়ে গেছে। কেমন আছো রোদ? আমি ভালো আছি ভাইয়া। দুজনে কুশল বিনিময় করে। তারপর নিলয় বলে, শুভ্র ভাইয়ের সাথে আমার একটা জরুরি কথা আছে, রুমে দেখে আসলাম সেখানে নেই। শুভ্র নাম শুনতে কেমন যেন কেঁপে ওঠে রোদ। অয়ন সেটা খেয়াল করেনি। তারপর নীলাকে বলে, আমাদের বিদেশ থেকে যে বিজনেস স্টার্ট করেছিলাম সেইটাই নাকি কি নিয়ে ঝামেলা হয়েছে, সেখানে গেছে শুভ্র। কি জরুরি কথা বলবি আমাকে বল। নীলায় আমতা আমতা করলে, ব্রো ব্রো আমি এইসব বিজনেসের মধ্যে থাকতে চাই না। অয়ন বিরক্ত হয়ে বলে, তাহলে আব্বু চাচা যান এদের বিজনেস দেখাশোনা করেন। নীলা বলে, ব্রো আমি কোনো বিজনেস সামলাতে পারবো না। অয়ন বিরক্ত হয়ে বলে, কেন পারবি না? ঘোড়ার ঘাস কাটবি তাইলে? নীলয় বলে, এত কিছু থাকতে ঘোড়ার ঘাস কেন কাটবো শুনি? আমি সারা বিশ্ব ঘুরবো, আমি ব্লগ ভিডিও করব আর বসে বসে খাবো। শুধু এত কষ্ট করার কোনো মানে হয় না। অয়ন নিলয়কে ব্যঙ্গ করে বলে, সারা রাখ তোর ব্লগ ভিডিও, সারা বিশ্ব ঘুরবে আর ব্লগ করবে। তুমি জানো শাহরুখ খানের থেকেও আমার কত বড় ফ্যান ফলোয়ার? শাহরুখ খানের মতো ঘুরে স্টাইল দিয়ে ধরাতে যাবে এমন সময় ভেজা কাপড়ে পানি পড়ে ছিল ছাদে, সেখানে পা স্লিপ করে ধপাস করে পড়ে যায়। নীলয়ের অবস্থা থেকে রোদ অয়ন দুজনে হেসে দেয়। এদিকে নিলয় বেচারা শালা কপালের বাড়িতে আসার পর থেকে পড়ে যাবার শনি লেগে আছে আমার পিছনে। রোদ এবার হাসতে দেখে অয়নের হাসি থেমে যায়। অয়ন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে রোদের দিকে। হাসি দিলে গালে টোল পড়ে, যার জন্য আরও বেশি সুন্দর দেখায়। মুগ্ধ চোখে তাকিয়ে থাকে অয়ন। হঠাৎ অয়নের দৃষ্টি দেখে থতমত খেয়ে যায় রোদ। চুপ করে সরে আসে, তারপর ছাদ থেকে চলে যায়। রোদ সরে যেতে হুঁশ আসে অয়নে। তারপর নিলয়ের দিকে তাকিয়ে নিলয়কে উঠে দাঁড় করে, তারপর নিচে চলে যায়। দুপুর 12টা 30। বাসার সব রান্নাবান্না শেষ। যেই না রোদ রুমের দিকে যাবে ফ্রেশ হতে, তখনই হাসি বেগম বলে, রোদ এই রোদ শোন। রোদ পিছন ফিরে তাকায়, তারপর বলে, জি মামি কিছু বলবে? হাসি বেগম বলে, রোদ তুমি শুভ্র রুমে গিয়ে শুভ্র রুমটা পরিষ্কার করে আসাও যাও। রোদ কিছুটা ভয় পায়, তারপর ভয়ে ভয়ে বলে, মামি তুমি অন্য কোনো সার্ভেন্টকে পাঠাও না, আমার পুরো শরীর ঘেমে নেমে গেছে, একা একার আমি পারবো না। হাসি বেগম রাগান্বিত হয়ে ধমক দিয়ে বলে, তোমাকে বলছি তুমি যাও। রোদ ভয়ে ভয়ে হাঁটা দেয় শুভ্র রুমে দিকে। হাসি বেগম মনে মনে শয়তানি হাসি দেন, তারপর বলেন, একবার শুভ্র এই অপয় দেখো, তারপর ঘাত ধাক্কা দিয়ে বের করে দিবে এই বাড়ি থেকে। রোদ শুভ্র রুমের সামনে এসে দাঁড়ায়, ভয়ে ভয়ে দরজা খুলে ভিতরে যায়, কিন্তু ভিতরে কেউ নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে রোদ তার মনে মনে বলে, উনি আসার আগে রুম পরিষ্কার করে যাব, তাই তাড়াতাড়ি কাজে হাত লাগায়। সারাদিন অনেক ব্যস্ততার কারণে অনেক ক্লান্ত শুভ্র রুমে গিয়ে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দেবে। হঠাৎ রুমে ঢুকে দেখতে পেল পিছনে ঘুরে কেউ দাঁড়িয়েছে। শুভ্র বলে ওঠে, কে ওখানে? হঠাৎ পুরুষালী কণ্ঠ শুনে চমকে ওঠে রোদ। পিছন ফিরে তাকাতে হাত থেকে শুভ্রকে দেখে হাতে শুভ্রর ফটো ফ্লোরে পড়ে যায়। শুভ্র সামনাসামনি দেখে ভয়ে কাঁপতে থাকে রোদ। রোদ ভয়ে থরথর করে কাঁপছে, মনে হচ্ছে প্রাণ পাখি এখনই উড়ে যাবে। ভয়ে ভয়ে শুভ্রর দিকে তাকায়। শুভ্রর দৃষ্টি শান্ত। রোদ ভয়ে ঘামছে, গলা শুকিয়ে গেছে। রোদের শুভ্র চোখে চোখ রাখে, কিন্তু ভয়ে বেশিক্ষণ চোখ রাখতে পারে না।
ভয়ে আবারও মাথা নিচু করে নেয়। শুভ্র নিজের হুঁশে আসতে রাগে চোয়াল শক্ত করে নেয়। রেগে গিয়ে রোদের সামনে দাঁড়ায়, হাত ধরে টানতে টানতে নিচের ড্রয়িং রুমে নিয়ে আসে। তারপর চিৎকার করে হেনা বেগমকে ডাকে। হেনা বেগম নিজের রুমে শুয়েছিলেন। হঠাৎ এমন চিৎকার শুনে নিচে চলে আসেন। শুভ্র চিৎকারে বাড়ির সবাই জড়ো হয়। হেনা খান আসতেই শুভ্র রোদকে ধাক্কা দেয়। রোদ তাল সামলাতে না পারে ফ্লোর পড়ে যায়। হেনা বেগম রেগে বেগে বলে, কী হচ্ছে শুভ্র? এই কেমন অসভ্যতা? শুভ্র রাগান্বিত হয় বলে, এই মেয়ের সাহস কী করে হয় আমার রুমে যাবার, আমার জিনিসপত্রতে হাত দেবার? তোমার কথায় আমি ওকে এই বাড়িতে থাকতে দিচ্ছি দাদি, কিন্তু ওর এত বড় কলিজা যে ওরে আমার রুমে যাবার, আমার জিনিসে পত্র হাত দিবার। হেনা বেগম বলে, এসব কি বলছিস তুই শুভ্র? শুভ্র বলে, আজকের পর থেকে আমি যদি এই মেয়েকে আমার আশেপাশে দেখি, তো ওকে আমি বাড়ি থেকে বের করবো না, ডিরেক্টলি গুলি করে মারবো বলে দিলাম। হেনা বেগম রাগান্বিত হয়ে বলে, কি সব বলছিস তুই শুভ্র? আর ভুলে যাস না তোর আর রোদের সম্পর্ক কি? শুভ্র তাচ্ছিল্য সে বলে, ভুলে যাই না দাদি, অলরেডি সম্পর্ক আমি ভুলে গেছি অনেক আগে। কথাগুলো বলে ধপধপ পা ফেলে চলে যায় শুভ্র। রোদ এখনো ফ্লোরে পড়ে আছে, সিক্ত নয়নে তাকিয়েছে শুভ্র যাওয়ার দিকে। হেনা বেগম রোদকে ফ্লোর থেকে তুলে, রোদের হাত শুভ্র এত শক্ত করে নিয়ে আসছিল যার কারণে হাতের লাল দাগ পড়ে গেছে। হেনা বেগম রোদের মাথায় হাত তুলিয়ে বুলিয়ে বলে, চিন্তা করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রোদ টলমলো চোখে হেনা বেগমের দিকে তাকায়। হেনা বেগম বলে, আচ্ছা রোদ, তোকে না বলেছিলাম শুভ্রর সামনে না যেতে? কেন গেলি তুই রুমে? রোদ কিছু বলতে যাবে, তখনই পিছন থেকে হাসি বেগম রাগে চোখে তাকান। রোদ কিছু না বলে মাথা নিচু করে নেন। হেনা বেগম বলে ওঠে, আচ্ছা যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে হয়। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রোদ রুমে চলে যায়। বিকাল 4:30। নীলয় বাসা থেকে সেজে বুঝে টিপটপ হয়ে বেরোচ্ছে। উদ্দেশ্য তার বাইরে ঘুরতে যাবে আর ব্লগ ভিডিও করবে। কাঁধে ক্যামেরা ঝুলে এলো। বাসা থেকে গেট অবধি আস্তে আস্তে ফোন ক্যামেরায় নিজেকে দেখতে ব্যস্ত। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে যায়। আর যার সাথে ধাক্কা লেগেছে সে নিলয়ের উপরে। নিলয় রেগে গিয়ে বলে, বালে কপাল পড়ে যেমন শনি কি আমার সাথে লেগে আছে? দুনিয়ায় এত মানুষ থাকতে আমার উপর আবার কোন শৌখিনে পড়লো? মনে হচ্ছে তো কোনো আলুর বস্তা গায়ে পড়ে আছে। নীলা রেগে উঠে দাঁড়ায়। নিলয় উঠে বলে, নীলা রেগে বলে ওঠে, এই যে মিস্টার, চোখে কি পকেটে নিয়ে হাঁটেন? মানুষজন কি চোখে পড়ে না? আর আলুর বস্তা কাকে বলছেন? রাগে চোখে তাকে নিলয় বিরক্ত বলে, আমি না হয় চোখ পকেট নিয়ে হাঁটি খালাম্মা, আপনি আপনার চোখ তো আপনার জায়গায় ছিল, তো আপনি এত জায়গা থাকতে আলুর বস্তার মতো শরীর নিয়ে এসে আমার মতো একটা বাচ্চা ছেলের উপর কেন করলেন? আর কতক্ষণ থাকলে হয়তো আমাকে এখন ঢাকা মেডিকেলে ভর্তি করে দিতে হয়। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাইছো, হাজার হাজার শুক্রিয়া। আমি রাস্তার পোলাপান গো, 5 টাকার চকলেট কিনে বিলাবো। আমিন। নীলা রাগান্বিত বলে, এই আপনি কাকে আলুর বস্তা বলছেন? হ্যাঁ, নিজেকে বাচ্চা দাবি করছে, আবার দেখতে তো পুরো জলহস্তির মতো। আর আমি না, আপনি আলুর বস্তা। হাতি, গরু, ছাগল, মহিষ, ভেড়া সব আপনি। বলে রেগে বাড়ির দিকে হাঁটা দেয়। নীলা যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। নীলা বাড়ির ভিতর ঢুকে সোজা হেনা বেগমের রুমে চলে যায়। হেনা বেগমের সাথে কথা বলে তারপর রোদের রুমে যায়। রোদ ব্যালকনিতে বসে আছে। নীলা পিছন থেকে চোখ চেপে ধরে। রোদ হেসে বলে, নীলা চোখ ছাড়। নীলা হেসে উঠে তারপর বলে, আচ্ছা তুই বুঝলি কী করে? রোদ হেসে বলে, কারণ তুই আমার জানের জিগার দোস্ত তাই। নীলা হেসে দেয়। তারপর বলে, শোন রোদ, যার জন্য তোর কাছে আসা, কালকে কলেজের নবীনবরণ অনুষ্ঠান, আর তুইও যাচ্ছিস। রোদ বলে, বাসায় অনেক কাজ, আমার যাওয়া হবে না, আর নানু যেতে দিবে না আমায়। নীলা বিরক্ত হয়ে বলে, জানতাম তুই এই অজুহাত দিবি, তাই দাদির কাছ থেকে আমি অনুমতি নিয়ে তোর কাছে এসেছি। শোন, আমি এখন আর কোনো কিছু শুনতে চাই না। তুই কালকে যাবি মনে যাবি। রোদ চুপ করে আছে, কারণ এই মেয়ে যখন বলছে তো তাকে নিয়ে যাবে। রোদ আস্তে করে বলে, আচ্ছা ঠিক আছে। নীলা খুশিতে রোদকে জড়িয়ে ধরে, তারপর বলে, থ্যাংক ইউ দোস্ত। শোনো, কালকে সবাই মিলে শাড়ি পরে যাব, তো আমরা ম্যাচিং ম্যাচিং শাড়ি পরবো, ওকে? রোদ ভুরু কুচকে বলে, শাড়ি তো আমার নেই, আর শাড়ি পরে গেলে নানু দেখলে সমস্যা হবে। আরে তুই চাপিস না, সেটা আমি দেখে নেব। তুই শুধু সকাল সকাল রেডি হয়ে থাকিস, আমি তোকে নিতে আসবো, তারপরে
আমাদের বাসা থেকে রেডি হয়ে কলেজে যাব, আর আমরা দুজনে ম্যাচিং শাড়ি আমি কিনে রেখেছি, তুই চাপ নিস না, কিচ্ছু হবে না। রোদ আস্তে করে বলে, আচ্ছা ঠিক আছে। এই একটা মানুষ, আর তার নানু আর বড় মামা তাকে ভালোবাসে, যার জন্য এত কিছু সহ্য করে এই বাড়িতে পড়েছে। নীলা বলে, আচ্ছা রোদ, তোদের বাসায় আসার সময় একটা হাদারামকে বেরিয়ে যেতে দেখলাম, কাঁধে ক্যামেরা নিয়ে। ওটাকে? রোদ বলে, তুই কার কথা বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। হাদারামটাকে? নীলা তারপর সব বলে। সব কিছু শুনে রোদ এসে বলে, আরে ওটা তো নীলাই ভাইয়ান। অবাক হয়ে নীলা বলে, রোদ, শুভ ভাই কি দেশে আসছে? রোদ আস্তে করে বলে, হুম আসছে। নীলা বলে, তোকে কিছু করেনি তো? রোদ তাচ্ছিল্য হেসে বলে, আমায় আবার কি করবে? কী সব বলিস? নীলা বলে, সত্যি বলছিস তো রোদ? রোদ মুখে হাসি টেনে বলে, আরে বাবা সত্যি বলছি। আর তুই এখন বাসায় যা, সন্ধ্যা হয়েছে। নীলা চলে যায় বাসায়। রাত 12:30। শুভ্র হয় অয়ন শুভ্র রুমে অফিসের কিছু জরুরি কাজ করছিল। এমন সময় নিলয় রুমে এসে তারপর শুভ্রকে বলে, ব্রো, তোমাকে নিয়ে কিছু কথা বলার ছিল। শুভ্র ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, শুনছি। আমি কি বলবি বল। ব্রো, আমি বিজনেসে থাকতে পারবো না। শুভ্র শান্ত কণ্ঠে বলে, কেন পারবি না? বাংলা সিনেমার নায়ক জসিমের মতো চানাচুর বিক্রি করবি রাস্তায় রাস্তায়? নীলয় হেসে বলে, ব্রো, তোমার আইডিয়া খারাপ না, তবে এতে অনেক কষ্ট। আমি টিকটকে ভিডিও বানাবো আর ব্লগ ভিডিও বানাবো। অয়ন পাশ থেকে বলে, তোর মাথা এখনও এই ব্লগ ভিডিও বানানো ভূত নামেনি? হ্যাঁ ব্রো, তোমরা এইভাবে বলো না। বাংলাদেশে কত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, আর এটা তো একটা বিজনেস। অয়ন নিলয়কে ব্যঙ্গ করে বলে, তুই কি কন্টেন্ট বানাবি শুনি? নিলয় খুশিতে গদগদ হয়ে বলে, তোমার আর শুভ্র ভাইয়ের বাসর রাতের খাট ভাঙার ব্লগ ভিডিও বানাও, তারপর দেখবি একদিনে ভাইরাল। শেষের কথাটা করে যখন সামনের দিকে তাকায় দেখে শুভ্র রাগে চোখে তাকিয়েছে। নিলয় ভয়ে আমতা আমতা করে বলে, ব্রো, আমি তো মজা করে বলছি। আমি আসলে ব্লগ ভিডিও বানাবো, এই না থুকু। তোমাদের সাথে বিজনেসের কাজ দেখাশোনা করব বলে পিছন ফিরে দৌড় দেয় আর বলতে থাকে, ব্লগ ভিডিও পরে বানাবো, আগে জানে বাই ছেলে মাবুদ। অয়ন নিলয়ের হঠাৎ ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়াতে ফিক করে হেসে দেয়। আসলে এটা নিলয়, ও এখনো বাচ্চার মন আছে মনে হচ্ছে। সে আগের মতো চঞ্চল। অয়ন হাসলেও শুভ্রর মুখে গম্ভীর ছাপ। সে আগের নেই কাজ করছে। অয়ন নিজের কাজে মনোযোগ দেয়। দুপুর 11টা। ওয়াশরুম থেকে বের হয়ে আসছিল রোদ। হঠাৎ কারো শক্ত হাতের টানে ভিতরে একটা অন্ধকার রুমে চলে যায়। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। ভয়ে কেঁপে উঠে রোদ যেই না চিৎকার করতে যাবে এমন সময় মুখ চেপে ধরে। সকালে ঘুম থেকে উঠে পড়ে রোদ। রোদ বসার সবার জন্য নাস্তা বানিয়ে দিয়ে আসে। সকাল সকাল বাড়ির সামনে গার্ডেনে এক্সারসাইজ করছিল নিলয়। এমন সময় নীলা তাড়াহুড়ো করে গেট দিয়ে ঢুকে। নীলাকে দেখে নিলয় জোরে ডাক দেয়, এই যে খালাম্মা, কোথায় যাচ্ছেন? আপনি কারো ডাক শুনে পিছন ফিরে তাকায়। নীলা ভুরু কুচকে বলে, এটা তো সেই কালকের হাদারাম না, আবার খালাম্মা ডাকছে। নিলয় নীলার সামনে এসে দাঁড়ায়, তারপর বলে, এই বাড়িতে কার কাছে আসছেন? নীলা বিরক্ত হয়ে বলে, আপনাকে বলতে যাব কেন? নীলা হেসে বলে, তো কাকে বলবেন খালাম্মা? নীলা রাগান্বিত হয়ে বলে, এই ছাগলের 3 নম্বর বাচ্চা, শেওড়া গাছের পেতনি জামাই, আপনি কাকে খালাম্মা বলছেন? হ্যাঁ? নীলা হেসে দেয়, তারপর বলে, আমি তো আপনার নাম জানি না, তাই খালাম্মা বলে রাখলাম। যদি নামটা বলতেন তাহলে আর ডাকতাম না খালাম্মা। নীলা রাগান্বিত বলে, অসভ্য লোক, তো আপনি নাম জানবেন না তাই বলে খালাম্মা বলবেন? নীলা বলে, আচ্ছা তো নামটা তো বলেন এখন। নীলা রেগে গিয়ে নিলয়কে সামনে থেকে ধাক্কা দেয়, তারপর বাড়ির দিকে যেতে যেতে বলে, আপনার মতো এই হাদারামকে নীলা কখনোই নিজের নাম বলবে না। নীলার কথা শুনে নীলার কথা শুনে নীলা হেসে দেয়, আর নীলা বিরক্ত হয়ে বাসার মধ্যে চলে যায়। নীলা রোদের রুমে গিয়ে দেখে রোদ গোসল করে বেরিয়েছে, এখন ফ্যানের নিচে চুল শুকাচ্ছে। নীলা গিয়ে রোদকে জড়িয়ে ধরে। রোদ নীলাকে এত সকাল সকাল এই বাড়িতে দেখে ভুরু কুচকে জিজ্ঞাসা করে, তুই এত সকাল সকাল এখানে? নীলা রোদকে জড়িয়ে ধরা অবস্থায় বলে, আম্মু পাঠিয়েছে আমাদের বাসা থেকে নাস্তা করে, তারপর ওইখান থেকে রেডি হয়ে কলেজে যাবো, এই তো তাড়াতাড়ি তোকে নিতে আসলাম। রোদ কিছু বলে না। নীলা আবার বলে, আচ্ছা রোদ, এই চৌধুরী বাড়ির ছেলেদের কি মাথায় তার ছিঁড়ে আছে নাকি? রোদ বলে, মানে? নীলা তারপর নিলয়ের কথা বলে। রোদ এই কথা শুনে ফিক করে হেসে দেয়,
তারপর রোদ বলে, নীলয় ভাই খুব ভালো মানুষ, তবে একটু চঞ্চল টাইপের, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে। নীলা মুখ ভেঙচি বলে, কতটা ভালো বোঝাই যাচ্ছে, আজ তো একটা হাদারাম। রোদ আবার হেসে দেয়, তারপর বলে, আমার ভাইয়ের নামে বদনাম আমার কাছে করছিস? নীলা আবারও মুখ ভেঙে বলে, হাদারামকে হাদারাম বলবো? এতে আবার বদনামের কী হলো? এখন তুই তাড়াতাড়ি চল, আম্মু তাড়াতাড়ি যেতে বলছে। তারপর রোদ আর নীলা হেনা বেগমের কাছে চলে যায়। সকালের নাস্তা করে 3 ঘন্টা ধরে সেজেছে। নীলা আর রোদ ম্যাচিং নীল রঙের সুতির জামদানি শাড়ি পরেছে। রোদকে সেই 1 ঘন্টা ধরে সাজিয়ে যাচ্ছে নীলা। রোদ বিরক্ত হয়ে বলে, নীলা প্লিজ দোস্ত, এবার থাম। এইভাবে বসে থাকতে থাকতে কোমরে ব্যথা হয়েছে। নীলা বলে, জানুই এই তো হয়ে গেছে। প্রায় 5 মিনিট রোদকে সাজিয়ে আয়নার সামনে দাঁড় করে দেয়। নীলা পর দেখে বলে, দেখ তো জানু কেমন লাগছে? রোদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারছে না, অবাক হলো। আয়নার দিকে তাকিয়ে হলদে ফর্সা গায়ের রং, নীল রঙের শাড়ি যেন জল জল করছে, সাথে ম্যাচিং অর্নামেন্টসের সাথে হালকা মেকআপ, ঘাড়ে ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক জীবনে প্রথম পড়ছে। রোদ নিজেকে দেখে মুগ্ধ হচ্ছে। নীলা হেসে বলে, জানু তোকে যা লাগাতে আছে না, কি বললাম, আমি যদি মেয়ে না হয় ছেলে হতাম, তাহলে তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতাম। রোদ ফিক করে হেসে দেয়। নীলা চোখ থেকে কাজল এনে রোদের কানের পাশে লাগিয়ে দিয়ে বলে, ইস, আমার জানুর যেন কারোর নজর না লাগে। তারপর দুজনে মিলে কলেজে যায়। কলেজের গেটের সামনে দাঁড়িয়েছে। রোদ ভিতরে যেতে ভীষণ লজ্জা লাগছে, এইভাবে শাড়ি পরে বাইরে আসা হয়নি। নীলা বিরক্ত হয়ে বলে, আরে শালি, এত লজ্জা পাবার কী আছে, ভেতরে চল, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। রোদ বলে ওঠে, নীলা দোস্ত, ভীষণ অস্থির লাগছে, ভয় করছে ভীষণ। নীলা বলে, আরে জানো কিচ্ছু হবে না, তুই ভিতরে চল। তারপর দুজনে কলেজের ভিতরে চলে যায়। দুজনে কলেজের ভেতরে গিয়ে চেয়ারে বসে। হঠাৎ চোখের সামনে স্টেজে শুভ্রকে দেখে ভয়ে কেঁপে ওঠে রোদ। একটু পাশে খেয়াল করতে দেখে অয়ন পাশে একটা চেয়ারে বসে আছে, আর স্টেজের পাশে দাঁড়িয়ে নীলয় ভিডিও করছে। রোদকে এইভাবে দেখে ভয় পেতে দেখে নীলা বলে, এমন করছিস কেন, কি হয়েছে রোদ? আচ্ছা, তুই কি জানতি শুভ্র ভাই এখানে আসবে? নীলা আস্তে করে বলে, কেন? রোদ বলে, তাহলে আমাকে কেন বললি না? আমি যদি তোকে বলতাম যে শুভ্র ভাই এই অনুষ্ঠানে আসবে, তাহলে তুই আসতি এই অনুষ্ঠানে? তাই বলিনি। রোদ রেগে বলে, না বলে তুই একদম ঠিক করিস নি। তুই জানিস ওই লোক কি বলেছে? উনি যদি তা তাস আসে আমাকে দেখে, তাহলে আমাকে গুলি করে মারবে। নীলা বলে, আরে বেবি কুল, কিচ্ছু করবে না। আর তোর এই কলেজ আসার রাইড আছে, আর এটা তো তোর বাড়ি না, কিচ্ছু করবে, চাপ নিস না। রোদ এরপর যেন ভয় কমে আসে, কেমন যেন অস্থির লাগছে। ওয়াশরুম থেকে বেরোচ্ছিল, রোদ হঠাৎ হ্যাঁচকা টানে কালো অন্ধকার রুমের মধ্যে নিয়ে যায়। ভয়ে ভয়ে কেঁপে ওঠে রোদ। যখন চিৎকার করতে যাবে এমন সময় মুখ চেপে ধরে, ভয়ে যেন প্রাণ পাখি উড়ে যাচ্ছে। হঠাৎ গলায় কারো গরম নিঃশ্বাস পেতে রোদ ধরপড় করে কেঁপে ওঠে। অন্ধকার আবয়বটি দেওয়ালের সাথে চেপে ধরে। হঠাৎ গলায় ঠোঁটের স্পর্শ পেতে রোদ পুরো শরীর কেঁপে ওঠে। ধাক্কা দিয়ে অন্ধকারে অবয়বকে সরাতে পারে না। চোখ বন্ধ করে থরথর করে কাঁপছে রোদ। মিনিট খানেক পর সারা শব্দ না পেয়ে চোখ খুলে তাকায়। সামনে এমন কাউকে দেখতে পায় না। দৌড়ে অন্ধকার রুম থেকে বেরিয়ে এসে রোদ বাইরে এসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। আশেপাশে চোখ বুলে দেখে কেউ নেই। এখানে কিছু দূরে অয়ন ভাই দাঁড়িয়ে থাকতে দেখে রোদ কিছু সাহস নিয়ে বলে, অয়ন ভাই, আপনি এখানে কি করছেন? পেছন ফিরে তাকায় অয়ন আমতা আমতা করে বলে, আসলে এই দিকটা জরুরি কল আসছিল, তা ওই দিক থেকে অনেক শব্দ আসছে, তাই তো এখানে আসছিলাম। রোদ আস্তে করে বলে, ও। অয়ন ভাই কেমন করে তাকিয়েছে রোদের দিকে, তারপর বলে, নীল শাড়িতে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে রোদ। রোদ লজ্জায় মাথা নিচু করছে। অয়ন মুচকি এসে বলে, রোদ আস্তে করে বলে, অয়ন ভাই, আপনারা ওইখানে? অয়ন আস্তে করে বললে, আমাদের ইনভাইটেশন ছিল চাচা যান ও অনেক জোর করে আসার জন্য। আমি শুভ্রকে এই কলেজে থেকে পড়াশুনো করছি, সেই সুবাদে চিফ গেস্ট হয়ে আসা। রোদ বলে, ও। অয়ন বলে, আচ্ছা চলো একসাথে যাই, অনুষ্ঠান তো শেষ। রোদ কিছু বলে না, অয়নের পিছন পিছন হাঁটতে থাকে। আধা ঘন্টা আগে নীলা গেছিল রোদকে বসিয়ে রেখে আইসক্রিম আনতে, আর এইদিকে রোদ
ওয়াশরুমে যেতে অনেকক্ষণ অপেক্ষা করা নীলার জন্য সে নীলাকে নিয়ে যাবে, কিন্তু নীলা আসার নামেনি। তারপর একাই চলে যায়। আর তারপর এই অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটে যায়। এদিকে রোদকে নীলা খুঁজতে খুঁজতে হয়রান। রোদকে আসতে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে, তারপর বলে, জানু কই গেছিলে তুই? তোকে খুঁজতে খুঁজতে শেষ। রোদ তারপর বলে, কিন্তু সেই অন্ধকার রুমের ঘটনা চেপে যায়। রাত 12:30। রোদ ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে, আজকের দিনের ঘটে যাওয়া ঘটনা ভাবছে আর আনমনে বলে উঠছে, সে কি ভুলে গেছে সব? এত এত স্মৃতি, সব কিছু হয়তো বা ভুলে গেছে। রোদ দীর্ঘশ্বাস ফেলে, তারপর ছাদ থেকে নেমে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে রোদ আজকে অয়নের বোন নীরাকে পাত্র দেখতে আসছে বাড়িতে। আজ অনেক কাজ। সকাল সকাল উঠে কাজে লেগে পড়ে রোদ। নীরাকে দেখে পাত্রপক্ষের পছন্দ হয়েছে। তারা আংটি পরিয়ে বিয়ের 3 তারিখ ঠিক করে গেছে। রোদ নীরাকে যখন দেখতে আসে পুরোটা সময় রুমে ছিল, রুম থেকে বের হয়নি, কারণ এর আগের বারও ঝামেলা হয়েছে। এর আগের বার পাত্রপক্ষ নীরাকে দেখতে এসে রোদকে পছন্দ করে গেছে, এই নিয়ে হাসি বেগম অনেক তুলকালাম বাজায় বাসায়, আর রোদকে খুব বাজে বাজে কথা বলে। এসব এমনকি গায়ে হাত তুলছে। তাই রোদ সব কাজ করে আগে আগে রুমে চলে আসে, কারণ সে চায় না এই বাড়িতে তার জন্য ঝামেলা হোক। নীরা আর অহনা সাথে রোদের ভালো সম্পর্ক থাকলেও টিনা রোদকে একদম সহ্য করতে পারে না। কথায় কথায় অপমান করে, আজে বাজে বলে। আর হাসি বেগম আর মীরা বেগম দোষ পেলে গায়ে হাত তুলে। যতদিন রোদের মামুনি ছিল সে কখনো মায়ের অভাব বুঝতে পারেনি, কিন্তু মামুনি চলে যাবার পর থেকে বাস্তবতা শিখেছে, মানুষ চিনেছে। রোদ শুভ্র আম্মুর ফটো নিয়ে কাঁদছে আর বলছে, আচ্ছা মামুনি, তুমি তো জানতে আমার কোনো দোষ ছিল না, তাহলে শুভ্র ভাই কেন আমাকে এত ঘৃণা করে? কেন ভুলল না মামুনি? কেন এত বড় শাস্তি পাচ্ছি আমি? মামুনি, এই বাড়িটা আমার নরক হয়ে গেছে, কেউ ভালোবাসে না। বাবা মা চলে গেল, তারপর তুমিও ছেড়ে চলে গেছো আমাকে ভালোবাসার জন্য এই পৃথিবীতে আর কোনো মানুষ রইল না মামুনি, কেউ রইল না। বিকাল 4:30। ছাদে বসে ফুল গাছে পানি দিচ্ছিল রোদ। হঠাৎ শুভ্র কোথা থেকে এটা ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দেয় রোদকে। রোদ ভয়ে কেঁপে ওঠে। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থাকে শুভ্র রোদের চুলের মুঠি ধরে চেপে তার মুখের কাছে এনে বলে, হাফ ফুট একটা মেয়ে, আমার কথার অবাধ্য হস? তোর কলিজা এত বড় হয়েছে, হ্যাঁ? আজকে তোকে খুন করে কলিজা বের করে দেখবো তোর কলিজা কত বড় হয়েছে। রোদ ভয়ে ব্যথায় জোরে কেঁদে ওঠে। রোদের কান্না শুনে শুভ্র রাগে আগুন ঘি ঢালার মতো কাজ করলো। রোদকে দেওয়ালের সাথে চেপে ধরে গলা টিপে ধরে রাগে রিরি করতে লাগলো, তোর মতো একটা হাফ ফুট থার্ড ক্লাস মেয়ে আসছে এই শুভ্র চৌধুরীকে জ্বালাতে, না? তুই আমাকে জ্বালাতে আসবি তো আমার রাগের উত্তপ্ত আগুনে তোকে পুড়িয়ে মারবো আমি। শুভ্র এত জোরে গলা চেপে ধরছে যে নিঃশ্বাস নিতে পারছে না রোদ। আর কিছুক্ষণ আগে এইভাবে গলা চেপে ধরে তাহলে হয়তো ইন্নালিল্লাহি হয়ে যাবে। মনে মনে কলেমা পড়ছে রোদ, আজই বুঝি তার শেষ দিন। হঠাৎ গলা ছেড়ে দেয়, শুভ্র ধাক্কা মারে। রোদ ছাদের ফ্লোরে পড়ে যায়, পড়ে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে আর কাঁদতে থাকে। শুভ্র রাগান্বিত হয়ে বলে, শুভ্র, আমি তোকে বলেছিলাম আমার রুমে আসতে, কিন্তু তোর দেখি কলিজা অনেক বড় হয়েছে, আমার কথা শুনিস না, আমার অবাধ্য হোস। কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, শুভ্র, রোদ, তোকে আমি 5 মিনিট টাইম দিলাম, এর মধ্যে আমার রুমে আয়। বলে ধপ ধপ পা ফেলে নিচে চলে যায়। রোদ তখন ফ্লোরে পড়েছে, আস্তে করে উঠে দাঁড়ায়, তারপর কিছুক্ষণ আগের কথা ভাবতে থাকে। কিছুক্ষণ আগে রোদ দুপুরে খাবার খেয়ে রুমে এসে বই পড়ছিল, এমন সময় এইবারে একজন কাজের লোক এসে বলে, রহিমা। রোদ, মা শুনছো? কারো ডাকে শুনে বই থেকে মাথা তুলে তাকায় রোদ। রহিমা খালা বলে, রোদ, খালা কিছু বলবে? রহিমা খালা আমতা আমতা করে বলে, রহিমা খালা, আসলে মা শুভ্র বাবাজি ডাকছে তার রুমে। রোদ ভয়ে কেঁপে ওঠে, তারপর মনে মনে বলে, এই লোক আমাকে ডাকছে কেন? রহিমা খালা আবার বলে, রহিমা, রোদ মা তোমাকে তাড়াতাড়ি যেতে বলছে। রোদ ভয়ে ভয়ে রহিমা খালার দিকে তাকায়, তারপর বলে, রোদ, আমাকে কেন ডাকছে খালা? রহিমা, আমি জানি না মা কেন ডাকছে, শুধু বললো
তোমাকে তাড়াতাড়ি রুমে যেতে। রোদ কিছুটা ঘাবড়ে যায়। রোদ, তুমি যাও, আমি আসছি। রহিমা খালা চলে যায়, কিন্তু রোদ শুভ্রর রুমে যায় না। অনেকক্ষণ রুমে বসেছিল, তারপর ছাদে চলে যায়। কারণ সে যেন শুনে বাঘের খাঁচায় নিজের শিকার বানাতে চায় না। তারপর এই ঘটনা। রোদ গুটি গুটি পায়ে হেঁটে শুভ্র রুমে সামনে এসে দাঁড়ায় আর দোয়া পড়তে থাকে। আস্তে করে রুমের দরজা খুলে ভেতরে যায়। শুভ্র বেডের উপর বসে আছে। হঠাৎ দরজা খোলার আওয়াজে শুভ্র রোদের দিকে তাকায়। মাথা নিচু করে আছে রোদ। শুভ্র গম্ভীর স্বরে বলে, শুভ্র, এদিকে আমার সামনে আয়। রোদ শুভ্রের কথা মতো সামনে গিয়ে দাঁড়ায়। শুভ্র গম্ভীর স্বরে বলে, শুভ্র, আচ্ছা তোকে বলেছিলাম 5 মিনিটের মধ্যে রুমে আসতে, কিন্তু তুই 2 মিনিট লেট করে আসছিস। এখন কি শাস্তি দেওয়া যায় বলতো? শুভ্র কিছুক্ষণ থেমে আবার বলে, শুভ্র, তোকে আমি বলেছিলাম আমার আশেপাশে না আসতে। তুই কি আমার কথা শুনছিস? এখন তো তোকে এর শাস্তি পেতে হবে। রোদ মাথা নিচু করে নেয়, ভয় কাঁপছে। শুভ্র আবার বলে, আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? তোকে আমি আমার ব্যালকনি থেকে নিচে ফেলে দিলে কেমন হয়? 3 তলা থেকে পড়লে তোর মতো পুচকে মেয়ের হাত গোড় আর শরীর থাকবে না। এটাই বেস্ট, কি বলিস? রোদ চমকে মাথা তুলে তাকায় শুভ্রের দিকে। সত্যি সত্যি এই লোক তাকে ফেলে দিবে? ভয়ে কষ্টে রোদের চোখে পানি চলে এসে টলমল চোখে তাকিয়ে থাকে। কান্নার জন্য মুখ লাল হয়ে গেছে, চোখগুলো ভুলে গেছে। কিছুক্ষণ পর ঠোঁট কেঁপে ওঠে। শুভ্র আস্তে করে রোদের সামনে দাঁড়ায়, কেমনভাবে যেন তাকিয়েছে। রোদ ভয়ে কাঁপছে। আচ্ছা এই লোককেই তাকে সত্যি ফেলে দিবে? শুভ্র আস্তে করে সামনে এসে দাঁড়ায়। রোদ ভয়ে কাঁপছে, চোখের পানি টলমল। শুভ্র আস্তে করে রোদের 2 গালে হাত রেখে নিজের মুখের কাছে নিয়ে এসে রোদ সমস্ত শরীর যেন থরথর করে কেঁপে ওঠে। শুভ্রের গরম নিঃশ্বাস রোদের মুখে পড়ছে। শুভ্রের মনে হচ্ছে যে কোনো ঘোরের মধ্যে আছে। রোদের ঠোঁট থরথর করে কাঁপছে। শুভ্র যখনই রোদের ঠোঁটের দিকে নিজের ঠোঁট নেয়, তখনই হঠাৎ নিলয়ের চিৎকার আসে। হঠাৎ চিৎকার শুনে দুজনে ছিটকে সরে যায়, হুঁশ ফিরে আসে। সামনে তাকিয়ে দেখে নিলয় ফুলে পড়েছে। রোদের মনে হচ্ছিল সে এক্ষুনি জ্ঞান হারাবে। রোদ শুভ্রের হাত থেকে ছাড়া পেয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে শুভ্র বিরক্ত হয়, তাকায় নীলের দিকে। শুভ্র ভেবে পাচ্ছে না এই গাধা হঠাৎ বেহুশ হলো কেন। শুভ্র নিলয়ের মুখে পানি ছুঁড়ে মারে। নিলয় চিৎকার করে ওঠে আর বলতে থাকে, বাঁচাও আমায়, আমি নদীতে ডুবে যাচ্ছি। শুভ্র রাগে জোরে ধমক দেয়। শুভ্র, স্টপ নিলয়, কি হচ্ছে? গাধার মতো লাফাচ্ছিস কেন? নিলয় বলে। শুভ্রর দিকে কেমন করে যেন তাকিয়ে থেকে। শুভ্র বলে, নিলয় ব্রো, এখানে কি হচ্ছিল? রুমের আশেপাশে তাকায় নিলয়। তারপর শুভ্রর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, এমন সময় শুভ্র রাগী গন্ডে বলে, শুভ্র আউট। নিলয় হাবলার মতো তাকিয়ে থাকে শুভ্রর দিকে। আবার কিছু সময় বলতে যাবে, এমন সময় শুভ্র আবার বলে, শুভ্র আর একটা কথা বলবি তো ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো। নীলা ভয়ে ঢোক গেলে, তারপর দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। দৌড়ে যেতে যেতে বলে, আগে নিজের যান বাঁচানো ফরজ, পরে সব কিছু। আর এদিকে শুভ্র নিজের মাথা চেপে ধরে আছে, বেডের উপর বসে পড়ে। তারপর বলে, শুভ্র, নো নো শুভ্র, তুই এটা করতে যাচ্ছিলি। এইভাবে এই মেয়ের প্রতি দুর্বল হলে চলবে না। এই মেয়ের কাছ থেকে দূরে থাকতে হবে। আর এই মেয়েকে তো ঘৃণা করিস, আর কিচ্ছু না। শুভ্র নিজের আগে চোয়াল শক্ত করে দেওয়ালে ঘুষি মারতে থাকে। হাত কেটে রক্ত পড়ছে। সকাল 10টা 30। শুভ্র শিওরি দিয়ে নিচে নামছিল, অফিস যাবে। এমন সময় কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে শুভ্রকে জড়িয়ে ধরে। শুভ্র যে রুমে থেকে বেরিয়ে আসে, তারপর আর রুম থেকে বের হয়নি। ভয়ে শরীর এখনো থরথর করছে, কাঁপছে। তখন কার কথা মনে হলে শরীর শিউরে ওঠে। শুভ্রের হাতে থাপ্পড় রোদের গাল লাল হয়ে গেছে। এখনো মনে হচ্ছে গাল অবশ হয়ে যাচ্ছে। রাত 12টা 30। রোদ ছাদের এক কোণে দাঁড়িয়েছে আকাশের দিকে আর আনমনে বলে ওঠে, রোদ, এই যেই হাতগুলো একদিন আমার হাত শক্ত করে ধরে রাখার কথা ছিল, আর সেই হাতগুলো আমাকে আঘাত করে। রোদ ফুঁপিয়ে ওঠে, তারপর আবার বলে, রোদ, আব্বু আম্মু, তোমরা আমাকে কেন একা করে গেলে? আমাকে নিয়ে যেতে তোমাদের সাথে। তোমাদের এই রোদ ভালো নেই, একটুও ভালো নেই। রোদ কাঁদতে কাঁদতে ছাদের ফ্লোরে বসে পড়ে। তারপর, রোদ, যখন আঘাত পাই তখন বুঝি আমার হাত ধরে বলার মতো কেউ নেই যে আমি আছি। কষ্ট পেলে বাবা মা
বুকে টেনে নেয়। আর আমি শুধু আকাশের দিকে তাকিয়ে থাকি, ভাবি আমাকে বুকে টানার মানুষ কোথায়, আমার চোখে পানি মুছে দেওয়ার মানুষ কেউ নেই, কেউ নেই। রোদ চোখের পানি হাত দিয়ে মুছে উঠে দাঁড়ায়, তারপর ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, রোদ, আকাশ, তুই তো সবার মাথার উপর ছায়া হয়ে থাকিস, আর আমার মাথার উপর কোনো একটা আপন মানুষের ছায়াও নেই। সকাল 10টা 30, চৌধুরীর বাড়ি আজ খুশির আমেজ। নীরার মেহেন্দি অনুষ্ঠান, তারপর কালকে হলুদের দিন, বিয়ে। পুরো বাড়ি সাজানো হয়েছে। রোদ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাড়ির কাজে নেমে পড়ে। রান্নাঘরে কাজ করছে রোদ, এদিকে শুভ্র রুম থেকে রেডি হয়ে অফিসে যাচ্ছিল। সিঁড়ি দিয়ে নামতে এসে হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে শুভ্রকে বেবি বলে জড়িয়ে ধরে। আশেপাশে মেহমানরা কেমন যেন তাকিয়ে আছে। শুভ্র কিছুটা বিরক্ত হয়, তারপর চাপাশে বলে, হোয়াট দ্য হেল, কী হচ্ছে রিয়া, বলে নিজের থেকে সরিয়ে নেয়। রিয়া মেয়েকে এসে বলে, রিয়া, আরে কুল বেবি, এতটা হাইপার হচ্ছিস কেন, বলে শুভ্রের হাত জড়িয়ে ধরে। শুভ্র রেগে যায়, কি কিন্তু আশেপাশে মেহমান থেকে কিছু বলতে পারে না। রাগান্বিত হয়ে ধপধপ পা ফেলে চলে যায়। কিছুক্ষণ আগে রোদ রান্নাঘর থেকে মেহমানের জন্য নাস্তা নিয়ে আসছিল ড্রয়িং রুমে, তখনই চোখ পড়ে শুভ্রের দিকে। শুভ্র একটা মেয়ে জড়িয়ে ধরে আছে, সাথে সাথে সেখান থেকে চলে যায়। রোদ এই মেয়েকে ভালো করে চেনে, হাসি বেগমের বোনের মেয়ে, অয়নের খালাতো বোন, আমেরিকা থেকে। রোদ দীর্ঘশ্বাস ফেলে তারপর মনে মনে বলে, রোদ, সে কখনোই আমার ছিল না, তার জন্য কষ্ট পেয়ে কী লাভ। হঠাৎ রোদ আরাব চৌধুরীর ডাকে রোদ আরাব চৌধুরীর সামনে দাঁড়ায়। রোদ, মামা তুমি কখন এলে, আর কেমন আছো তুমি? আরাব চৌধুরী হেসে রোদের মাথায় হাত বুলিয়ে দেয়। আরাব, আমি কালকে রাতে এসেছি মামুনি, আর আমি ভালো আছি। তুই কেমন আছিস? আর তোর কোনো সমস্যা হচ্ছে না তো? রোদ হেসে বলে, আমি ভালো আছি, কোনো সমস্যা হচ্ছে না। আরাব চৌধুরী নিজের বিজনেসের কাছে দেশের বাইরে ছিল। আরাব চৌধুরী রোদের দিকে ভুরু কুচকে তাকায়, তারপর বলে, রোদ, মামুনি তোকে কিছু, শুভ্র কিছু বলেছে, কিছু করেছে? রোদ আমতা আমতা করলে, না মামা, উনি আমাকে কিছুই বলেনি। হঠাৎ আরব চৌধুরীর চোখ পড়ে রোদের গালে, গাল লাল হয়ে গেছে। আরব চৌধুরী ভুরু কুচকে বলে, রোদ, তোর গালে কী হয়েছে? রোদ কিছুটা চমকে যায়, তারপর বলে, মামা অ্যালার্জি হয়েছিল, আমার গাল অনেক চুলকায়, আর এই জন্য হয়তো লাল হয়েছে। রোদ তারপর বলে, মামা আমাকে নানু ডাকছে, আমি যাই। তাড়াতাড়ি রোদ সেখান থেকে চলে এসে ওড়না ভালো করে মাথায় দিয়ে রাখে, যেন কেউ গালের দাগ দেখতে পারে না। পার্লার থেকে 4জন মেয়ে এসেছে নীরাকে মেহেদি পড়াতে। রুমে এসে মেহেন্দি দিচ্ছে নীরা, সাথে টিয়া, টিনা, অহনা, এরা আছে। রোজ যাচ্ছে সবার জন্য নাস্তা নিয়ে এসে, নাস্তা দিতে যাবে, তখনই অহনা বলে, রোদ তুমি মেহেন্দি পড়বে না? রোদ পিছন ফিরে তাকে বলে, না আপু। নীরা বিরক্ত হয়, রোদ, এখানে সবাই মেহেন্দি পড়ছে, তুইও পড়বি, আর কোনো কথা শুনতে চাই না। রোদ কিছু বলে না, কিন্তু রিয়া আর টিনা রাগে ফুঁসছে, এই বাহিরে মেয়েটাকে নিয়ে এত আদিক্ষেতা কিসের। কিন্তু সামনে নীরা বসে থাকে, কেউ কিছু বলতে পারে না। 1 ঘন্টা ধরে রোদকে মেহেন্দি পরিয়ে দেয়, সবার হাতে মেহেন্দি দেওয়া শেষ, সবাই হাত ধুয়েছে আর এক একজনের রং দিচ্ছে, যে কার মেহেন্দি গাঢ় হচ্ছে। রোদের হাতে মেহেন্দি শুকাতে অহনা বলে, রোদ তুমি যাও মেহেন্দি ধুয়ে এসো, এখন দেখবো তোমার মেহেন্দির রং কতটা গাঢ় হয়েছে। আর মেহেন্দির রং যত বেশি গাঢ় হয়, তার বর তাকে তত বেশি ভালোবাসে। রোদ মেহেন্দি ধুয়ে আসে ওয়াশরুম থেকে, সবাই অবাক হয়ে তাকিয়েছে রোদের হাতের দিকে। অহনা, ওয়াও রোদ, এত সুন্দর রং এই অল্প সময়ে। রোদ, তোর বর দেখছি তোকে খুব ভালোবাসে, তা আমাদের দুলাভাই কোথা থেকে লুকিয়ে লুকিয়ে এত ভালোবাসে রে? রোদ লজ্জায় মাথা নিচু করে যায়। আর এইদিকে টিনা আর রিয়া রাগে ফুঁসতে থেকে, রিয়া মনে মনেও যত সব আদিক্ষেতা। অহনা রোদের কাছে বলে বলে, আহারে লজ্জাবতী লাজুকতা, আর লজ্জা পেতে হবে না। নীলয় বাসার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে শাহরুখ খানের মতো পোজ দিতে, কিন্তু পাচ্ছে না। এমন সময় নীলা আসছে ফোনের সাথে কথা বলতে বলতে। এমন সময় নীলার সাথে ধাক্কা লেগে নীলয় কিছুটা মাটিতে পড়ে যায়, আর নীলা কিছুটা দূরে ছিটকে যায়। নীলা সামনে নীলয়কে দেখে রাগান্বিত হয়, বলে, নীলা, শালার কপালটাই ফুটো, এই বাড়িতে আসলেই এত মানুষ থাকতে এই হাজারামের সাথে কেন ধাক্কা লাগে, হ্যাঁ? রাগে গজগজ করতে করতে নীলয় উঠে দাঁড়ায়, তারপর বলে, নীলা, সমস্যা কি, হ্যাঁ? এত লোক থাকতে আমার সামনে এসে পড়তে। নীলয় উঠে এসে নীলার সামনে দাঁড়ায়, তারপর বলে, খালাম্মা আপনি এইখানে? নীলা খালাম্মা ডাক শুনে রাগে ফুঁসতে থাকে। নীলায় হাত হঠাৎ
ভিজে ভিজে লাগে, প্যান্টের পিছন কেমন ভিজে গেছে। তারপর 4-5টা শুকনো তার প্যান্টে হাত ভিজলে কীভাবে? হাতটা নাকের কাছে আসতে একটা বাজে গন্ধ নাকে এসে নীলা ওয়াক্ত করে। নীলা ভুরু কুঁচকে নীলার দিকে তাকায়। 5 থেকে একটা 7-8 বছরের ছেলে বলে ওঠে, ভাইয়া তুমি পড়ে গেছো, সেখানে কিছুক্ষণ আগে আমি হিসু করছি বলে ফিক করে হেসে উঠলে। নীলাও ফিক করে হেসে দেয়, তারপর বলে একদম ঠিক হয়েছে। হাসতে হাসতে চলে যায়। নীলা রাগে চোখে তাকিয়েছে বাচ্চাটির দিকে, দৌড়ে গিয়ে বাচ্চাটাকে ধরতে যায়। এমন সময় আবারও একই জায়গায় ঠাস করে বাচ্চা ছেলেটা আবার হাসতে দেখে, তারপর দৌড়ে চলে যায় সেখান থেকে। নীলা রাগে দুঃখে ভিতরে চলে যায় গোসল করে। এইদিকে রোদ নিজের রুম থেকে বেরিয়ে নিচে যাচ্ছিল। এমন সময় অয়ন ডাক দিয়ে বলে, অয়ন, রোদ কোথায় যাচ্ছ? রোদের পা থেমে যায়, পিছন ফিরে তাকিয়েছে। অয়ন হাসি মুখে দাঁড়িয়েছে। রোদ আমতা আমতা বলে, রোদ ভাই কিছু বলবে? না মানে এমনি ডাক দিচ্ছিলাম। কোথায় যাচ্ছ? রোদ নিজে যাচ্ছে ভাইয়া, কাজ আছে। অয়ন রোদের হাতের দিকে তাকিয়েছে। অয়ন হাতে মেহেন্দি দিয়েছ, খুব সুন্দর লাগছে। রোদ লজ্জায় পেয়ে মাথা নিচু করে রোদ ধন্যবাদ ভাইয়া। অয়ন কাঁদো কাঁদো মুখ বানিয়ে নেয়। অয়ন এইভাবে ভাইয়ে রেখো না রোদ, যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। রোদ কিছুটা অবাক হয়, তাকায় অয়নের দিকে। অয়ন হেসে বলে, তারপর বলে, তোমার মুখে ভাইয়া ডাকটা বেমানান। রোদ আমতা আমতা বলে, আমার কাজ আছে ভাইয়া, আমি যাই বলে চলে যায়। সেখান থেকে নিচে চলে যায়। রাত 8:30। সারাদিন ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরছে শুভ্র। কোনো এক কারণে মাথা গরম আছে। বাসার ভিতরে ড্রয়িং রুমে ঢুকে হঠাৎ গায়ে এসে শরবত পড়ে। রাগে চোয়াল শক্ত করে সামনে তাকায়। রোদকে সামনে দেখে যেন রাগটা আরো দ্বিগুণ বেড়ে যায়। ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় রোদের গেলে। তারপর রাগে চোয়াল শক্ত শুভ্র বলে, বাড়িতে সব মেহমান কেমন করে যেন তাকিয়েছে, কেউ ভয়ে কিছু বলার সাহস পাচ্ছে না। রোদ ভয়ে কাঁপছে, টলমল চোখে। শুভ্র রাগে চোয়াল শক্ত করেছে। শুভ্র, 3rd ক্লাস মেয়ে আমি যেন তোকে আমার সামনে না দেখি বলে রাগে ধপধপ পা ফেলে নিজের রুমে চলে যায়। আজকে রোদ অনেক কষ্ট পেয়েছে, ইচ্ছে করছে নিজেকে শেষ করতে। আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে কবেই নিজেকে শেষ করে দিত। আশেপাশে মানুষ কেমন করে যেন তাকিয়েছে। রোদের বুক ফেটে আসে। রোদ নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে বেডের উপর শুয়ে থাকতে থাকে। তারপর বলে, আচ্ছা আমি এতটাই অপছন্দের যে আমার সামনে সবার সামনে অপমান করতে একবারও ভাবলেন না শুভ্র ভাই? এদিকে নীলা রোদকে খুঁজতে 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 হঠাৎ একটা রুমের কাছে এসে দাঁড়ায়। রুমের দরজা হালকা চাপানো। ভেতরে ঢুকে আশেপাশে তাকায়। নীলয় গায়ে সন্ধ্যার জুস ফেলে দেয় দৌড়ে এসে সেই বাচ্চাটি। নীলয় আজ গোসল করতে করতে জীবন শেষ। পুরো শরীর কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। এই রাতের বেলা আবার গোসল করা। কোমরে তাওয়াল পেঁচিয়ে বেরোচ্ছিল, রুমে এসে তাওয়াল খুলে আবার পেঁচাতে যাবে। এমন সময় সামনে থেকে জোরে চিৎকার হয়। সামনে নীলাকে দেখে হাত থেকে তাওয়ালে নিচে পড়ে যায়। আর নীলা অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। নীলাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে দৌড়ে নীলার কাছে যায়। একবার নিজের দিকে তাকিয়ে জামা কাপড় পরে ওয়াশরুমে যায়। চেঞ্জ করে এসে নীলার মুখে পানি ছিটে দেয়। পিট পিট করে চোখ খুলে নীলা সামনে নিলয়কে দেখে না বলে জোরে চিৎকার দিয়ে আবার অজ্ঞান হয়ে যায়। নিলয় কিছুটা ঘাবড়ে যায়। তারপর বলে, নিলয়, হে আল্লাহ, তুমি আমার কপালে শনির লাগিয়ে দিছ। আমার মান সম্মান থাকলো না। এই মেয়ের সামনে কেন আমার ইজ্জতের ফালুদা করতে গেলে? নিলয় আবার নীলার মুখে পানি দেয়। নীলা চোখ খুলে নিজের দিকে নিলয়কে ঝুঁকে থাকতে দেখে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ায় আর রাগি চোখে তাকিয়ে বলে, নীলা অসভ্য লোক, আগে আপনাকে জানতাম আপনি হাঁদারাম, এখন তো দেখছি আস্ত একটা লুচ্চাছি। নীলা, এই মেয়ে নিজে আমার সতীত্ব হরণ করছো, আবার আমাকে লুচু বলতেছো? হ্যাঁ, তুমি পুরুষ নির্যাতন করছো, আমি তোমার নামে মামলা দেবো, তোমার জন্য আমার কারোর সাথে বিয়ে হবে না। নীলা রেগে বলে, আপনার মতো অসভ্য লোক আমি একটাও দেখিনি। ইচ্ছে করছে পচাও ডোবায় চুবিয়ে মারতে। অসভ্য লোক বলে রাগে গজগজ করতে রুম থেকে বেরিয়ে যায়। আসলে নীলা রোদকে খুঁজছে। শুভ্র রোদকে থাপ্পড় মেরেছে সেটা শুনে মনে পড়ছে শুনে রোদের রুমে ছুটে আসে, কিন্তু সেখানে পায় না। তারপর ছাদে গিয়ে দেখে সেখানেও না পেয়ে বাড়ির সব রুমে খুঁজতে যায়। তখনই হঠাৎ নিলয়ের রুমে ঢুকে যায়, কিন্তু সে তো জানতোই না ওটা নিলয়ের রুম, তাহলে জীবনে এই গাধার রুমে যেত না।
নীলা আবার রোদের রুমের দিকে হাঁটা দেয়। রুমে গিয়ে দেখে রোদ ঘুমিয়েছে। কান্নার ফলে চোখ ফুলে গেছে। কিছুক্ষণ পর ঘুমের মধ্যে ঠোঁট কেঁপে ওঠে। এক মনে নীলা রোদের দিকে তাকিয়ে থাকে। নীলা, আচ্ছা, এত মায়া ভরা একটা মেয়েকে কিভাবে আঘাত করে? এই বাড়ির লোকগুলো একটু কি মায়া লাগে না? নীলা কথাগুলো বলে রোদের পাশে পড়ে রোদকে জড়িয়ে শুয়ে থাকে। নীলা জড়িয়ে ধরতে রোদ নীলাকে জড়িয়ে হু হু করে কেঁদে দেয়। কান্না মিশ্রিত কণ্ঠে বলে রোদ, নীলা, আমার এই যন্ত্রণা সহ্য হয় না। ইচ্ছে করছে নিজেকে শেষ করতে। বাঁচতে ইচ্ছে করে না আমার নীলা। রোদের কান্না দেখে নীলার চোখে পানি এসে পড়ে। রোদের মাথায় হাত বুলি বলে, নীলা, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। আর চুপচাপ অন্যায় মেনে নিস না। তুই যত ভেঙে পড়বি, কষ্ট পাবি, মানুষ তোকে আরও কষ্ট দেবে, আঘাত করবে। তাই প্রতিবাদ কর। অন্যায় মুখ বুজে সহ্য করিস না। রোদ কান্না করতে করতে বলে, রোদ, কার সাথে প্রতিবাদ করবো? যে আমাকে ধরে রাখার কথা ছিল, এই বুকে আগলে রাখার কথা ছিল, যার সাথে সারা জীবন কাটানোর কথা ছিল, তার সাথে প্রতিবাদ করব? নীলা কিছুক্ষণ কিছু না বলে চুপচাপ রোদকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। সকাল 8টা। সকাল সকাল ঘুম থেকে উঠে যায় রোদ। ফজরের নামাজ পড়ে রুমে এসে বসে। আজকে নীলা গায়ে হলুদ। রোদ রুম থেকে বেরিয়ে এসে সামনে হাসি বেগমকে দেখে থেমে যায়। হাসি বেগম রাগান্বিত বলে, নবাবজাদের ঘুম ভেঙেছে, তাহলে বাড়ির কাজগুলো করো। রোদ মাথা নিচু করে দেয়, রান্নাঘরে চলে যায়। এদিকে শুভ্র রুমে শুয়ে আছে। আস্তে আস্তে রিয়া রুমে ঢুকে শুভ্রের পাশে শুয়ে শুভ্রকে জড়িয়ে ধরে। হঠাৎ শুভ্র ঘুম জেগে যায়। সামনে রিয়াকে দেখে রাগে চোয়াল শক্ত হয়ে ধাক্কা দেয়। রিয়া ধাক্কায় তাল সামলাতে না পারে নিচে ফ্লোরে পড়ে যায়। বেড থেকে উঠে রিয়ার হাত ধরে টেনে দাঁড় করিয়ে রাগে রেডি করতে থাকে। শুভ্র, তোমার মতো গায়ে পড়া মেয়েদের এই শুভ্র চৌধুরী এক সেকেন্ডও সহ্য করবে না। কালকে বাসায় মেহমান ছিল তাই কিছু বলিনি, কিন্তু আজকে দেখি সাহস আরও দ্বিগুণ বেড়ে গেছে। রিয়া দাঁত কেলিয়ে হাসে। রিয়া, শুভ্র, আমি তোমাকে কত ভালোবাসি, আর তুমি এইভাবে আমাকে বলতে পারে না। শুভ্র আরও রেগে যায়। রেগে গিয়ে কিছু বলতে যাবে, এমন সময় রিয়া এসে জড়িয়ে ধরে। রাগে যেন শুভ্রের শরীর রিয়ার হাত ধরে টেনে সামনে এনে ঠাস করে থাপ্পড় বসে দেয়। রাগে চোয়াল শক্ত হয়ে যায়। শুভ্র, তোর মতো সস্তা মেয়ের প্রতি এই শুভ্র চৌধুরীর কোনো ইন্টারেস্ট নেই। আর এই শুভ্র চৌধুরী সস্তা জিনিসের প্রতি ছোটে না। দূরে থাক আমার থেকে, তা না হলে মুখ থেকে একটা দাঁত মুখে থাকবে না, হাতে এনে দেবো বলে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে যায়। রিয়ার গাল যেন অবশ হয়ে যাচ্ছে। গালে হাত দিয়ে বলে, তোমাকে আমার চাই শুভ্র, যে কোনো মূল্যে। এতদিনের সাজানো খেলা আমি শেষ করে দিতে পারি না বলে রুম থেকে বেরিয়ে যায়। বাড়ির ছাদে নীলা গায়ে উপলক্ষে পুরো ছাদ সুন্দর করে সাজিয়েছে। শুভ্র আজ তাড়াহুড়ে অফিস থেকে ফিরে, কারণ হেনা বেগম তাকে তাড়াতাড়ি আসতে বলছে, কারণ বাড়ির বড় মেয়ের বিয়ে উপলক্ষে ভাইদের সাথে থাকা দরকার। এই বাড়িতে হেনা বেগম ছাড়া কারো কথা শুনি না শুভ্র। বিকেল 5টা। নীরাকে পার্লারের লোক সাজাতে এসেছে। বাড়ির মেয়েরা সাজে। অহনা রোদকে বসিয়ে দেয়। তার কারণ হলো রোদকে তাদের সাথে সাজতে হবে। সবাই সাজতে সাজতে 8টা বেজে যায়। বসন্তী রঙের ভিতরে সোনালি পাড়ি দেওয়া রঙের শাড়ি পরিয়ে দেয় রোদকে সাজিয়ে। পার্লারের মেয়েরা রোদকে সাজিয়ে বলে, আপনার উপরে যেন কারোর নজর না লাগে ম্যাম, আপনি খুব সুন্দর। রোদ মুচকে আসে। ছাদে এসছে সুন্দর সাজিয়ে বসিয়ে রাখেছে নীরাকে। চারপাশে অনেক লোক। রোদ একপাশে দাঁড়িয়েছে। অয়ন রোদের পাশে আসে। আস্তে করে রোদকে ডাকে। রোদ পেছন ফিরে থাকে। অয়ন, খুব সুন্দর লাগছে রোদ তোমাকে। ইচ্ছে করছে সারাক্ষণ এইভাবে তাকিয়ে থেকে। চাঁদও তোমার সৌন্দর্য দেখে হিংসে করবে। রোদ লজ্জা পেয়ে মুচকে আসে। আর অয়ন এটা ওটা বলে রোদকে হাসাচ্ছে আর রোদের দিকে অপলকভাবে তাকিয়েছে। ফোনে কথা বলতে বলতে ছাদে আসছিল শুভ্র। হঠাৎ অয়নের সাথে রোদকে এইভাবে হাসতে দেখে যেন পুরো শরীর রাগে কেঁপে ওঠে। শুভ্র ভেবে পায় না এই মেয়ে তার সামনে আসলে ভয়ে কাঁপে, মুখ দিয়ে কথা বেরোয় না। কিন্তু অয়ন এখন কীরকম অয়নের সাথে হাসছে, লজ্জা পাচ্ছে। শুভ্র আবার বলল, নো নো শুভ্র, এই মেয়ে জাহান্নামে যাক, তাতে তোর কি? যার সাথে ইচ্ছা কথা বলো, হাসুক, তাতে তোর কি? কিন্তু সে মুখে কথাগুলো বলল মনে মনে রাগ আর শরীর পুড়ে যাচ্ছে। শুভ্র রাগে নিচে চলে যায়। আর একটু সময় এখানে থাকলে এই মেয়েকে সে ঠাটিয়ে থাপ্পড় মারবে। রোদ মিষ্টি প্লেট আনতে ছাদ থেকে নিচে নামছিল। হঠাৎ রোদের হাতে টানে কেউ অন্ধকার রুমে নিয়ে যায়। ভয়ে কেঁপে ওঠে রোদ। শক্ত করে দেওয়ালের সাথে চেপে অন্ধকারে সেই ব্যক্তি। রোদ চিৎকার করে ভয়ে বলল, কে আপনি? রোদ ভয়ে থরথর করে কাঁপছে, শরীর ঘেমে যাচ্ছে।
হঠাৎ নিজের পেটের উপর কারো স্পর্শ পেতে যেন পুরো শরীর শিউরে উঠল। রোদ ভয়ে কেঁদে দেয়। অন্ধকারে ব্যক্তিটি রোদকে নিজের সাথে চেপে ধরে, গলায় জোরে বসে। রোদ জোরে আ বলে চিৎকার করে ওঠে। চোখ বন্ধ করে দাঁড়িয়েছে রোদ। হঠাৎ হাতে কিছু একটা ধাক্কা দিয়ে অন্ধকার রুম থেকে বেরিয়ে যায়। রোদ ধাক্কার তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর আস্তে করে উঠে দাঁড়ায়, রুম থেকে বেরিয়ে যায়। গলার কামড়ের জায়গা ভীষণ জল করছে। হাতে কাগজের দিকে চোখ পড়ল। কাগজ খুলে কাগজের লেখাগুলো দেখে চমকে যায় রোদ। ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কাপা কাপা হাতে চিরকুটটা হাতে নিয়ে আবার দেখে রোদ কিছু বলছে না, যেন পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছে। হেনা বেগম যাচ্ছিল ছাদে, রোদকে ওইভাবে দাঁড়িয়ে থেকে ধাক্কা দিয়ে বলে, হেনা বেগম, এই রোদ, এখানে পাথরের মতো দাঁড়িয়েছিস কেন? কোনো কিছু কি হয়েছে? রোদ আস্তে করে বলে, রোদ, নানুর কিছু হয়নি, আমার শরীর একটু খারাপ লাগছে, আমি রুমে যাই, তোমরা ওদিকটা দেখো। হেনা বেগম একটু বিচলিত হলেন। হেনা বেগম, কী হয়েছে রোদ, বেশি শরীর খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? রোদ শান্ত কণ্ঠে বলে, নানু তেমন কিছু হয়নি, একটু খারাপ লাগছে, ফ্রেশ হয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। হেনা বেগম মাথায় বলে দেয়। হেনা বেগম, আচ্ছা ঠিক আছে, তুই যা, রেস্ট নে, বলে হেনা বেগম উপরে ছাদে চলে যায়। আর রোদ নিজের রুমে এসে ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়েছে। হঠাৎ ঝর্ণা ছেড়ে দেয়। গায়ে পানি পড়তে নিজের হাত দিয়ে গলার কামড়ে দাগ ঘষতে দেখে আর ফুপিয়ে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে রোদ ঝর্ণার নিচে বসে পড়ে। এদিকে ছাদে নিলয় নীলাকে দেখে মুখ লুকাচ্ছে, আর নীলা হেসে ঘুটি ঘুটি খাচ্ছে। নিলয় মনে মনে বলে, নিলয়, বালের কপাল, জীবন কোনো মেয়ের কাছ থেকে এইভাবে পালিয়ে বেড়াতে হয়, জীবনে ভাবিনি। আজ আর মান সম্মান সব প্লাস্টিক। নীলা নিলয়কে দেখে দাঁত কেলে হাসছে, আর নিলয় লজ্জায় মুখ লুকাচ্ছে, কিছু বলতে পারছে না। অহনা হেনা বেগমকে জিজ্ঞাসা করলে রোদের কথা। হেনা বেগম বলে, রোদের শরীর ভালো না, তাই রুমে রেস্ট নিচ্ছে। অয়ন সে কথা শুনে আর ভাবতে থাকে, রোদ তো কিছুক্ষণ আগে দেখলাম ঠিকঠাক, তো হঠাৎ কী হলো? সারা রাত রোদ রুম থেকে বের হয়নি। অস্থিরতা তাকে সব দিক দিয়ে ঘিরে ধরছে। রাতে শুভ্র বাসায় ছিল না, শেষ রাতের দিকে বাসায় আছে। কোথায় ছিল কারো জানা নেই। আজকে নীরার বিয়ে, পুরো বাড়ি রাজকীয়ভাবে সাজানো। নীরার বউ হয়ে স্টেজে সেজে বসে আছে। পাশে তার হাজবেন্ড নীরব, একজন ডক্টর। দেখতে মাশাআল্লাহ দুজনকে খুব সুন্দর লাগছে। কবুল বলে বিয়ে সম্পন্ন হলো। খাওয়া দাওয়া করে আসে বিদায়ের পালা। এই সময়টা প্রতিটা মেয়ের জন্য কষ্টকর। নীরা অনেকটা কান্না করে সবাইকে জড়িয়ে ধরে। রোদের মাথায় হাত দিয়ে বলে, সাবধানে থাকিস বুনু। রোদও অনেক কাঁদে। এই বাড়ির মানুষ যতই খারাপ ব্যবহার করুক না কেন, নীরা তাকে নিজের বোনের মতো ভালোবাসে। নীরাকে বিদায় দিয়ে সবাই বাড়ির ভিতরে চলে আসে। রোদের কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে। রোদের দিকে কেমন করে যেন তাকিয়েছে অয়ন। শুভ্রের আগের রাগটা যেন ধপধপ করে আরও কয়েক গুণ বেড়ে যায়। রাগে চোখে তাকিয়ে থাকে ওদের দিকে। শুভ্র রাগে চোয়াল শক্ত করে আছে। ইচ্ছে করছে এই মেয়েকে ঠাটিয়ে চড় মারতে। বাড়ির মেহমানরা অনেকে চলে গেছে, অল্প কয়েকজন আছে হয়তো। রোদ কিচেন থেকে সবার জন্য পানি এনে হেনা বেগমকে পানি দিয়ে গিয়ে সেটা শুভ্রের গায়ে পড়ে যায়। শুভ্র হেনা বেগমের পাশেই বসেছিল। শুভ্রের জন্য সুযোগ খুঁজছিল এই মেয়েকে সাহায্য করার, আর সেটা পেয়ে গেল। রাগে চোয়াল শক্ত, উঠে দাঁড়িয়ে পড়ে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে। আরাফ চৌধুরী সেখানে ছিল। হেনা বেগম দাঁড়িয়েছেন, কারণ সে ভাবেনি সামান্য একটু পানি পড়েছে গায়ে, তার জন্য শুভ্র রোদকে এইভাবে থাপ্পড় দিবে। আরব চৌধুরী রাগে চোয়াল শক্ত করে শুভ্রকে বলে, আরব চৌধুরী, শুভ্র একটু সামান্য পানি পড়েছে, যার জন্য তুমি এইভাবে মারবে? এইটা আমাদের বাড়ির শিক্ষা? হ্যাঁ, দিন দিন তুমি কিন্তু বেশি বিগড়ে যাচ্ছ। শুভ্র রাগে দাঁত কটমট করে বলে, শুভ্র, ওর সাথে এরকম বিহেভ করা উচিত? ওর মতো একটা খুব বলতে যাবে এমন সময় আরব চৌধুরী শুভ্রর গালে সজোরে থাপ্পড় মারে। শুভ্রর চোখ লাল হয়ে গেছে। আরব চৌধুরী রাগান্বিত হয়ে বলে, আরব, ব্যাস, অনেক হয়েছে, আর না, অনেক বলেছো তুমি, ভুলে যেও না রোদ আর তোমার সম্পর্ক। শুভ্র রাগে চিৎকার করে, এই মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আর কোনো জন্মে ছিল না। আরব চৌধুরী রাগি গলে বলে, আজকে তুমি যেই কথাগুলো বললে, এমন একদিন আসবে যেদিন তুমি এইসব কথা আর কাজের জন্য নিজেকে মাপ করতে পারবে না, মনে রেখো। শুভ্র রাগে সোফায় লাথি মেরে বাড়ি থেকে বেরিয়ে যায়। রোদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরব চৌধুরী রোদের কাছে এসে বলে, হেনা বেগমকে উদ্দেশ্য, অনেক হয়েছে মা, আর যাই হোক, রোদকে আর আমি কষ্ট সহ্য করতে দেব না।
তোমার কথা শুনে এতদিন চুপ করেছিলাম, আজকে না, আজ অনেক হয়েছে। এখন আমি যে সিদ্ধান্ত নেব সেটাই হবে বেস্ট। রোদ কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। অয়নের যেন বুকটা ফেটে যাচ্ছে, কেমন অস্থির লাগছে, সে কিছুই ভাবতে পারছে না। আর এদিকে রিয়া শয়তানি হাসি আসে, কারণ তার প্ল্যানের মতো কাজ হচ্ছে। রাত 12টা, ছাদে দাঁড়িয়েছে ও। রোদ আকাশের দিকে তাকিয়েছে, কেন জানি তার বাঁচতে ইচ্ছে করছে না। রোদ আকাশের দিকে তাকিয়ে বলে, রোদ আচ্ছা, এত মানুষ মরে তুমি কি আমাকে চোখে দেখো না আল্লাহ? আমি যে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। রোদ কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। এমন সময় পিছন থেকে কেউ হাত রাখে রোদ কাঁধে রোদের কাঁধে। রোদ পিছন ফিরে তাকায়, দেখে অয়ন দাঁড়িয়েছে। রোদ কাঁদতে কাঁদতে অয়নকে জড়িয়ে ধরে কান্না মিশ্রিত করে বলে, রোদ, অয়ন ভাই, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারি না। আপনি মেরে ফেলুন, তাহলে আর কারো জীবনে ঝামেলা হয়ে বাঁচতে হবে না। অয়নের বুকটা ধক করে ওঠে। রোদের কান্নার শব্দ যেন তার বুকে তীরের মতো আঘাত করছে। অয়ন রোদের মাথায় হাত বুলিয়েছে। অয়ন, রোদ, কান্না থামাও, তোমার চোখের পানি আমার সহ্য হয় না। রোদ, রোদে অয়নের কথা কানে আসতে হুঁশ আসে। কান্না করতে করতে কি বলে ফেলছে। রোদ আস্তে করে অয়নকে বলে, রোদ, অয়ন ভাই সরি। অয়ন, সরি বলতে হবে না রোদ, আর এইভাবে কান্না করবি না। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রোদ, তারপর কিছু না বলে চলে যায় ছাদ থেকে। রুমে এসে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে রোদ নামাজ পড়ে রান্নাঘরের দিকে যেতে থাকে। রোদ এদিকে শুভ্র সারাদিন বাসায় আসেনি। সকাল সকাল বাসায় ঢুকছে। রোদ সিঁড়ি দিয়ে নামছে। পিঙ্ক কালারের একটা সুতি থ্রি পিস পরা, ওড়না আরও প্যাচ দেওয়া, চেহারা যেন জল জল করছে। শুভ্র নিজের ধ্যান ভাঙতে রাগে চোয়াল শক্ত করে ফেলে। রোদের সামনে এসে বলে, শুভ্র, 5 মিনিটের মধ্যে কফি নিয়ে আমার রুমে আয়। রোদ, আজ যদি 1 সেকেন্ড লেট হয় একটা থাপ্পড় খাবি ফার্স্ট। রোদ ভয়ে কাঁপছে, এখন আবার রুমে রাখছে কেন? আবার না গেলে বিপদ। রোদ তাড়াতাড়ি কফি বানিয়ে শুভ্র রুমে যায়। শুভ্র রুমে দেখে শুভ্র রুমে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আছে, ফ্রেশ হচ্ছে মনে হচ্ছে। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বেড থেকে শুভ্র ওয়াশরুম রয়েছে। রোদ মাথা নিচু করে আছে। শুভ্র ভেবে পায় না এই মেয়ে তার সামনে আসলে মুখে তালা দিয়ে রাখে। রোদ টেবিলে কফি রেখে যেতে যাবে, এমন সময় শুভ্র ডাকে। রোদের পা থেমে যায়। শুভ্র বলে, শুভ্র, রোদ দাঁড়া। রোদ শুভ্রের কথা শুনে পিছন ফিরে তাকায়, কিন্তু মুখে কিছু বলে না। শুভ্রের জন্য রাগটা আরও বেড়ে যাচ্ছে। আজ এতদিন হলো, কিন্তু এই মেয়ে তার সামনে একটা কথা বলেনি। তার সামনে আসলে বোবা হয়ে যায়। রোদ আবার শুভ্র আবার রোদের নাম ধরে ডাকে, কিন্তু রোদের মুখ থেকে কোনো শব্দ বের না। রাগে যেন শুভ্রের শরীর জ্বলছে। রোদের হাত টেনে নিজের কাছে এনে মুখ চেপে ধরে উঠলে, এত তেজ না? আমার সামনে আসলে মুখে তালা লাগিয়ে রেখিস, আর অন্য কারোর সাথে ঠিকই হাসতে পারিস না? রোদের চোখের পানি দিয়ে ব্যথায় পানি গড়িয়ে পড়ল। শুভ্র হালকা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলে, দূরে যা আমার কাছ থেকে। রোজ চোখে পানি নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। সকাল 10টা 30। ড্রয়িং রুমে বসেছিল সবাই। এমন সময় আরব চৌধুরী বলেছে, সবার সাথে একটা জরুরি কথা আছে। হেনা বেগম বলে, কি বলবি জরুরি কথা? আরব চৌধুরী সবার উদ্দেশ্যে বলে, আরব চৌধুরী, আমি রোদের বিয়ে ঠিক করছি আমার বিজনেস পার্টনারের ছেলের সাথে। ছেলে একজন সিআইডি অফিসার, অনেক ভালো ছেলে, আর কালকে রোদকে দেখতে আসবে। হেনা বেগম বসা থেকে উঠে যায়, তারপর বলে, হেনা বেগম, কী বলছিস আরব? তুইও কি শুভ্রর মতো পাগল হয়ে গেলি? আরব চৌধুরী রাগি গলা বলেন, আমি ঠিক আছি মা, আর আমার কথায় নড়চড় হবে না। আর এতদিন তুমি যা বলছো শুনছি, কিন্তু আর না, আমি তোমাদের কারো মতামত চাই না। আমি আমার মতামত জানালাম, আর আমি জানি রোদ মা আমার কথার অবাধ্য হবে না। রোদের বিয়ের কথা শুনে বুকের ভিতর ধক করে ওঠে, চোখের পানি টলমল। মাথা নিচু করে কান্না আটকানোর চেষ্টা করেছে। সিঁড়ি দিয়ে নামছিল শুভ্র। হেনা খান শুভ্রকে দেখে শুভ্রের কাছে যায়, তারপর বলে, সিঁড়ি দিয়ে নামছিল শুভ্র। হেনা খান শুভ্রকে দেখে শুভ্রের কাছে আসে আর শুভ্রকে উদ্দেশ্য বলে, হেনা বেগম, শুভ্র দেখ তোর বাবা কী সব বলছে, রোদকে নাকি বিয়ে দিবে। এসব কি হচ্ছে শুভ্র? তুই কিছু বল শুভ্র। শুভ্রর মুখে স্পষ্ট বিরক্ত, যেটা রোদের চোখ এড়ে না। শুভ্র বিরক্ত করছে, আমি কি করতে পারি দাদি? তোমরা এই মেয়েকে যেখানে ইচ্ছে সেখানে বিয়ে দাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর এইসব কথা আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করবে না। শুভ্র দাদির মুখ ছোট হয়েছে, কারণ সে কখনো ভাবেনি শুভ্র এসব বলবে। হেনা বেগম কিছু বলবে। হেনা বেগম, শুভ্র কি বলছিস?
তোর মাথা ঠিক আছে? এসব কোন ধরনের কথা? সব কিছু এইভাবে ভুলে যাস না। হেনা বেগমকে শুভ্র বিরক্তি নিয়ে বলে, শুভ্র, আমি সব কিছু আগেই ভুলে গেছি দাদি, আর প্লিজ আমার সাথে এসব নিয়ে কথা শুনতে চাই না। কথাগুলো বলে শুভ্র বাসা থেকে বেরিয়ে যায়। হেনা বেগম শুভ্রকে বোঝাতে চায় পিছনে যেতে। এমন সময় আরব চৌধুরী চোয়াল শক্ত হয়েছে। আরব চৌধুরী, ব্যাস মা, ওইখানে দাঁড়া, অনেক হয়েছে, তোমার নাতি যা বলার বলে দিয়েছে, আর আমি আমার সিদ্ধান্ত থেকে এক পা নড়ব না। রোদের বিয়ে খুব তাড়াতাড়ি দিব। অয়নের যেন বুকের ভেতর তোড়পাড় শুরু হয়ে যায়। অয়ন আরব চৌধুরীর উদ্দেশ্যে বলে, চাচা যান, আমার কথা কিছু বলতে পারে না অয়ন। আরব চৌধুরী গম্ভীর গলায় বলে, অয়ন, আমি কোনো সাফাই শুনতে চাই না তোমার কাছ থেকে। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হবে বলে ধপাধপ পা ফেলে রুমে চলে যায়। রোদের বুকটা ফেটে যাচ্ছে। শুভ্রের সব কথা শুনেছে সে। রোদ চোখের পানি মুছে আর মনে মনে বলে, রোদ, অনেক হয়েছে, আর না। এবার আর মায়ামোহকে আটকে থাকবে না। যে আমাকে চায় না তার জন্য আমি কষ্ট পাবো না, আর না। নীলা কেমন করে যেন তাকিয়েছে রোদের দিকে। সে তো সেদিন রোদ আর শুভ্রকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিল। সে ভেবেছিল তার শুভ্র ভাই এই বিয়েতে হতে দেবে না, কিন্তু সে তো কিছুই বলল না, আর এই বিয়েতে উৎসাহ দিয়ে গেল। তাহলে কি সেদিন ভুল দেখলো? হতেও পারে তার শুভ্র ভাই জীবনে এই সব সহ্য করবে না। আনরোমান্টিক ড্রাম। অয়নের কেমন যেন অস্থির লাগছে। অয়ন বাড়ি থেকে বেরিয়ে যায়। রিয়া হাসছে, তার প্ল্যান মতোই হচ্ছে। আরব চৌধুরী রুমে গিয়ে আফরিন বেগমের ছবির সামনে দাঁড়ায়। চোখে এটা ঝাপসা হয়ে ওঠে। চোখের পানিতে চোখ থেকে চশমা খুলে আবারও চোখে পড়ে নেয়। তারপর আরব চৌধুরী, আমি তোমার কথা রাখতে পারিনি আফরিন, রাখতে পারিনি। আমাকে তুমি মাফ করে দাও। রোদের মায়ের সুখের জন্য হলো এসব করা দরকার। আরব চৌধুরীর ফোন আসে। ছবি সামনে থেকে সরে যায়। ফোনে কথা বলে কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমে হেনা বেগমের মাথায় হাত দিয়ে সোফায় বসেছিলেন। আরব চৌধুরী হেনা বেগমের সামনে এসে দাঁড়ান। তারপর বলে, আরব চৌধুরী, মা। হেনা বেগম মাথা তুলে তাকান। আরব চৌধুরী হেনা বেগমকে বলে, আরব চৌধুরী, মা, কালকে রোদকে দেখতে আসার কথা ছিল, কিন্তু তারা সবাই আজকে বিকেলে রোদকে দেখতে আসবে। তুমি রোদকে সাজিয়ে গুছিয়ে রাখবো কই? হেনা বেগম মুখ কালো করে বলেন। হেনা বেগম, আরব, তুই একটু বেশি তাড়াহুড়ো করছিস। আরে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে কেমন হয়? আরব চৌধুরী রাগী কণ্ঠে বলে, আরব, আম্মা যান, প্লিজ, আমি কোনো কথা শুনতে চাই না, আর ভাবের সময় নেই। এখন আমি যা বলবো তাই হবে। হেনা বেগম আর কিছু বলে না। সে ভালো করে জানে এখন আর কিছু বলে লাভ হবে না। ধপ করে সোফায় বসে পড়েন। আরব চৌধুরীর কথাগুলো রোদের কানে যায়। সে নীরবে চোখের পানি মুছে কেমন যেন বুকের ভেতর তোড়পাড় শুরু হয়েছে। নিজেকে নিজে কোনোভাবেই শান্ত করতে পারছে না। নীলা রোদের বিয়ের কথা শুনে হেনার কাছ থেকে শুনে রোদের কাছে আসে। বাড়ির ভেতরে ঢুকে রোদের রুমের দিকে যায়। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে গায়ের উপর পড়েছে। সামনে তাকিয়ে খানিকটা লজ্জা পায় নীলা। কেমন করে যেন তাকিয়েছে নীলার দিকে। নীলা তাড়াতাড়ি উঠে যায়, কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বলে, নীলা, এই সমস্যা কি? আপনি আমার কাছে এসে ধাক্কা খেতে? হ্যাঁ। নীলার দিকে কিছুটা ঢুকে আসে। নীলা, জানি না কি সমস্যা, তবে বড় কোনো সমস্যা হবে তো। তাহলে শুধু শুধু আপনার সাথেই ধাক্কা খাই বলেন তো? নীলা রাগে বলে, নীলা, সমস্যা তো অনেক বড়, কারণ আপনার চোখ তো আপনি পকেটে নিয়ে হাঁটেন আর বারবার আমার সামনে এসে পড়েন। আর বড় সমস্যা, আপনি একটা হাঁদারাম বলে রাগে গজগজ করতে চলে যায়। নীলার কথা শুনে ফিক করে হেসে দেয় আর মনে মনে বলে, মেয়েটা আসলেও সুন্দর, রাগলে তো আরও সুন্দর। বিকেল 3টা কি 3:30। রোদ নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। নীলা পিছন থেকে রোদকে জড়িয়ে ধরে। রোদ নীলার দিকে ফিরে নীলাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। নীলা রোদের মাথায় হাত রেখে তারপর বলে, নীলা, রোদ শান্ত হ। তোর না যে তোকে তখনও ভালোবাসেনি, তার জন্য কষ্ট পাস না। অতীত ভুলে বর্তমান আর ভবিষ্যৎ সুন্দর করে তোল। রোদ কাঁদতে কাঁদতে, আচ্ছা, অতীত ভুলে যাওয়া কি এতই সহজ? চাইলে কি আমরা অতীত ভুলতে পারি না? নীলা কিছু বলে না। রোদ আস্তে আস্তে শান্ত হয়ে যায়। নীলা রোদকে একটা সুন্দর লাল রঙের শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। নীলা অবাক হয়ে তাকিয়ে থাকে রোদের দিকে। নীলা রোদকে উদ্দেশ্য বলে, নীলা, জানো তোকে লাগছে না ছেলেপক্ষ আজকে বিয়ে করে নেয়। রোদ মলিন হাসে। তার বুকের ভেতর যেন তোলপাড় শুরু হয়ে গেছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু সে পারছে না। পাত্রপক্ষ আগে এসে গেছে। ড্রয়িং রুমে এসে বসেছে।
নীলা রোদকে নিয়ে আস্তে আস্তে রুম থেকে বেরোয়। সিঁড়ি দিয়ে নামছে। রোদ আস্তে করে সালাম দেয় রোদকে। সোফায় বসা রোদ মাথা নিচু করে বসে আছে। টুকটাক প্রশ্ন করছে, সেই সব উত্তর দিচ্ছে রোদ। ছেলে, ছেলের মা, বাবা, বোনরা দেখতে এসেছে। বাড়ির সবাই আছে, এখানে শুধু নাই শুভ্র। ছেলের মা সবার সামনে বসে বলেন, আমাদের মেয়ে পছন্দ হয়েছে, ভারী মিষ্টি মেয়ে। রোদ আরাপ চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, আকাশের মা, এখন ছেলে মেয়েকে একটু আলাদা করে কথা বলতে দেন। আমরা বিয়ের দিনক্ষণ নিয়ে কথা বলছি। আরাপ চৌধুরী রোদকে উদ্দেশ্য করে বললেন, আরাপ চৌধুরী, রোদ মা, তুমি আকাশকে নিয়ে উপরে যাও। রোদ উঠে দাঁড়ায় আর সিঁড়ি দিয়ে হাঁটা ধরে আর পিছু পিছু আকাশ যায়। শুভ্র ছাদে ছিল, সিগারেট খেতে খেতে ছাদে এসে অপ্রকাশিত কিছু চোখে পড়ে রাগে চোয়াল শক্ত হয়ে এসে শুভ্র রাগে নিজের চুল চেপে ধরে। শুভ্র সেই দুপুরে বাড়িতে এসেছে, রুম থেকে বের হয়নি। মনটা কেমন যেন অস্থির লাগছে, কিন্তু কেন এমন লাগছে জানা নেই। তাই সিগারেট খেতে খেতে ছাদে চলে যায়। ছাদে রোদকে একটা ছেলের সাথে দেখে ওইভাবে যেন হিতাহিত জ্ঞান শূন্য পড়ছে। রোজ শাড়ি পরছে, শাড়ি পরে ভালো মতন হাঁটতে পারছে না। শাড়িতে পেঁচিয়ে যখন পড়ে যেতে নেবে তখন আকাশ রোদকে ধরে ফেলে, আর সেই অবস্থায় শুভ্র রোদকে দেখে ফেলে। সেই রোদকে একটা ছেলেকে জড়িয়ে নিয়ে আছে। রাগে কিছু ভেবে পায় না। শুভ্র নিজের রুমে চলে যায়, এসে দেওয়ালে ঘুষি দিতে থাকে। সে কোনোভাবে নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। ইচ্ছা করছে রোদকে সহ ওই ছেলেকে মেরে ফেলতে। শুভ্র দেওয়ালে ঘুষি দিতে বলে, শুভ্র, এই মেয়েটার জন্য আমার এত রাগ হচ্ছে, ও জাহান্নামে যাক, তাতে আমার কিচ্ছু না। এইভাবে রোদ আকাশকে দূরে সরিয়ে দেয়। দূরে গিয়ে সরে দাঁড়ায়। আকাশ মুচকে আসে আর মনে মনে বলে, আগের জন্মে হয়তো কোনো ভালো কাজ করছিলাম, তাই এই জন্মে এত সুন্দর বউ পাচ্ছি। চাঁদেরও গায়ে খুঁত থাকে, কিন্তু এই জান্নাতের হুড়পড়ির গায়ে কোনো খুঁত নেই। মনে হচ্ছে আল্লাহ খুব যত্ন করে বানিয়েছে। আকাশের দিকে তাকিয়ে রোদের দিকে কেমন যেন বিরক্ত লাগছে। এইভাবে তাকিয়ে আছে কেন এই লোক? মাথায় কি সমস্যা? আস্তে করে কাজ দেয় রোদ। আকাশের ধ্যান ভাঙে। আনমনে বলে ওঠে, আকাশ, আপনি সত্যি অনেক সুন্দর। রোদ মাথা নিচু করে নেয়। আকাশ আবার বলে ওঠে, আপনি কি এই বিয়েতে রাজি? আপনার কোনো আপত্তি নেই তো? রোদ কিছু বলবে, ঠোঁট কাঁপছে, নিজের কান্না আটকে রাখার চেষ্টা করছে। বুকের ভেতর যেন ঝড় বইছে। আকাশ কিছু বলে না। সে ভেবে নেয় রোদ হয়তো লজ্জা পেয়েছে। তখনই নীলা আসে রোদ আর আকাশকে ডাকতে। দুজনে চলে যায়। আকাশ পাশাপাশি বসায় দুজনকে। আকাশের আম্মু একটা আংটি বের করে দেয় আকাশকে। আকাশ রোদের হাতে আংটি পরিয়ে দেয়। ডায়মন্ড আংটি যেন রোদের ফর্সা হাতে জ্বলজ্বল করছে। এই সব কিছু উপরে দাঁড়িয়ে দেখছিল শুভ্র। কেন জানি যেন তোর ভীষণ রাগ হয়। রোদ নিজের রুমে চলে আসে আর পক্ষ বিয়ে 3 তারিখের রেখেছে। সামনের সপ্তাহে রোদ আর আকাশের বিয়ে। এর মধ্যে বিয়ের শপিং, তারপর যা যা লাগবে সব ঠিকঠাক। আরব চৌধুরী ভীষণ খুশি, কারণ এই মেয়েটাকে সে নরক থেকে বের করতে পারবে। মেয়েটা একটু সুখের দেখা পাবে। রোদ রুমে এসে কাঁদছে। নীলা রোদের কাছে যায়। রোদ নীলাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রোদ, নীলা, আমার খুব কষ্ট হচ্ছে রে। আমি তাকে ছাড়া অন্য কারো কীভাবে হবো? আমাকে একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হতো? নীলা রোদের মাথায় হাত বুলিয়ে দেয়। নীলা, কাঁদিস না রোদ, নিজেকে শক্ত কর। সে যদি তোকে ছাড়া থাকতে পারে তাহলে তুই কেন পারবি না? ভুলে যা, মনের করবি সব একটা দুঃস্বপ্ন। নীলার কথা শুনে রোদ নিজেকে শান্ত রাখতে পারছে না। নীলা রোদের মুখ তুলে চোখের পানি মুছে দিয়ে বলে, নীলা জানো, প্লিজ কাঁদিস না। তোর কান্না দেখে আমার কান্না পাচ্ছে। আর শোন, আকাশ ভাইকে দেখে মনে হলো সে খুব ভালো ছেলে আর তোকে সুখে রাখবে। রোদ কিছু বলে না, সে পুপিয়ে যাচ্ছে। নীলা আবার বলে, নীলা সন্দেহ হয়ে যাচ্ছে জানো, আমি এখন বাসায় যাই, আর প্লিজ কান্না করিস না। নীলা রোদের রুম থেকে বের হয়। সামনে হাঁটতে এমন সময় কেউ হাত ধরে টেনে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। নীলা কিছুটা ভয় পায়। সামনে নীলাকে দেখে রাগে কটমট করতে করতে বলে, অসভ্য লোক, আপনি আমাকে এখানে এনেছেন কেন? ছাড়ুন বলছে, নইলে চিৎকার করবো। নীলা কেমন করে যেন নীলার দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, নীলা তো বারণ করছে, করো চিৎকার। নীলা কিছুটা ঘাবড়ে যায়। ভয়ে ভয়ে নীলা জোরে শ্বাস নিতে থাকে। নীলা ঠোঁট থরথর করে কাঁপছে। নীলার ঘোর লেগে যায়। ঠোঁট ডুবিয়ে দেয় নীলার ঠোঁটে। নীলা কিছুটা সময় লাগে কি হচ্ছে যখন বুঝতে পারে, তখন নীলাকে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। ঠাস করে থাপ্পড় মারে নীলা, চোখে পানি। নীলা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। নীলা কিছুটা সময় আগে লাগে বুঝতে। যখন বুঝতে পারে সে ঘোরের বসে কি করে ফেলছে, তখনই নিজের মাথা নিচে চেপে তার বলতে থাকে, ছি নীলা, ছি, তুই এটা কি করে পারলি? এতটা নিচে কি করে নামলি? তোকে কি নীলা মাফ করবে?
রাগে দেওয়ালে ঘুষি মারতে থাকে। অয়নের কোনো খোঁজ সেদিন থেকে বাসা থেকে বেরোচ্ছে, তারপর আর ফেরেনি। রাত 12:30। রোদ ব্যালকনিতে দাঁড়িয়েছে অন্ধকার আকাশের দিকে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আকাশের দিকে তাকিয়ে বলছে, রোদ, আমাদের বিচ্ছেদটা ছিল অনাকাঙ্ক্ষিত। আপনাকে কেন্দ্র করে আমি যে জগৎটা সাজিয়ে গুছিয়ে গড়ে তুলছিলাম একটু একটু করে, হঠাৎ একটা ঝড়ে সেই জগৎ ভেঙে চুরমার হয়ে গেছে। আমি সব চুপচাপ দেখে গেলাম। মানুষ ন্যায় তীরে ডোবা মানুষ অনেকক্ষণ সাঁতার কাটার পর যখন কুলের দেখা পায় না, শেষমেশ নিয়তিকে মেনে নেয়, সাদরে গ্রহণ করে মৃত্যু। তেমন আমার যেন কোনো কিছু করা নেই, আমি অসহায়ের মতো গ্রহণ করেছিলাম নিষ্ঠুরতম বিদ্বেষ। আমার বুকের বাঁ পাশটা ফাঁকা হয়ে গেল। করুণ শূন্যতা, হাড় কাঁপানো শীতে হু হু করে কাঁপতে থাকলো সব দুনিয়া। তুমি নেই এমন একটা দুঃসংবাদ আমি মেনে নিতে পারছিলাম না, কিছুতেই, কোনো কিছুতেই না। এটা তো কথা ছিল না। এই শব্দের উত্তর খুঁজতে গিয়ে আমি বারবার ভুল ত্রুটি খুঁজেছি। নিজের অজান্তে অপরাধীর কাঠগড়ায় নিজেকে দাঁড় করেছে বারবার। প্রতিদিন প্রতি মুহূর্তে বারবার মনে হচ্ছে তুমি ফিরবে, হ্যাঁ তোমাকে ফিরতে হবে, হ্যাঁ তুমি ফিরেছ, কিন্তু আমি যাকে ভালোবেসে সে না, অন্য কেউ। অচেনা হয়ে গেলে তুমি। আমি ভাবতাম তোমার অভাব আমাকে যেমন করে পোড়ায় তেমনই হয়তো আমার অভাব তোমাকে এমন পোড়ায়। আমি যে তোমাকে দেখেই মুগ্ধ হয়েছি, যে তোমাকে আমি ভালোবেসে গেছি, সেই তুমি আজ খুব অচেনা হয়ে গেলে। আচ্ছা, এত হৃদয়হীন কেউ হয়? এত নিষ্ঠুর একটা মানুষকে আমি ভালোবাসলাম কী করে? হাজারটা কাটার পথ মরিয়া হয়ে যে দুয়ারে চেয়েছি, সেখানে আমার অপেক্ষায় কেউ ছিলই না। কে জানতো হাজারটা বাড়িয়ে দেওয়া হাত ফিরিয়ে দিয়েছে। আমি তো সেই হাতটা শক্ত করে ধরতে চেয়েছিলাম, সেই হাতটা সবার আগে আমার হাত ছেড়ে দিল। আচ্ছা, কিভাবে সব ভুলে যাব? কিভাবে এত নিষ্ঠুর হলেন? আপনি তো আমাকে খুব বেশি ভালোবেসেছিলেন। আপনার আমার ওই বিচ্ছেদ কেন হলো? কী দোষ করেছিলাম আমি যে এতটাই ঘৃণা করেন আমায়? রোদ কাঁদতে কাঁদতে বসে পড়ে। দুপুর 11টা। একটা কফি শপে মিটিং করছিল শুভ্র। হঠাৎ কারো হাসির শব্দ পায়। সামনে তাকাতে ভুরু কুঁচকে তাকায় শুভ্র। রোদ বসে আছে সামনে, লোকটাকে দেখতে পাচ্ছে না। রোদ অন্য কারোর সাথে এইভাবে বসে থাকতে থেকে রেগে গিয়ে জোরে থাপ্পড় বসে রোদের গালে। আশেপাশে সবাই তাকিয়েছে। শুভ্র রাগে যেন শরীর জ্বলে যাচ্ছে। বাঁধনহারা প্রেম, প্রথম পর্ব। ভালো লাগলে পুরো গল্পটা কন্টিনিউ আসবে। আর নির্লজ্জ ভালোবাসা গল্পটাতে যেহেতু রেসপন্স কম, তাই আগে যদি ভালো রেসপন্স আসে তবে দিতে থাকবো।